সেই বিশাল প্রাসাদোপম বাংলোটি ছিল একটি সোনার খাঁচার মতো, যেখানে প্রতিদিন তার আত্মা দম বন্ধ হয়ে আসত। ভেন্টিলেটর দিয়ে ছেকে আসা সকালের আলো মার্বেল মেঝের ওপর পড়ত, কিন্তু ওই বাড়িতে কোনো উষ্ণতা ছিল না। সায়নী নিজের হাতে ধরা চায়ের ট্রেটি শক্ত করে ধরল এবং সিঁড়ির দিকে পা বাড়াল। তার কানে কমলাদেবীর চড়া গলা ইতিমধ্যেই প্রতিধ্বনিত হতে শুরু করেছিল, যা ছিল প্রতিটি সকালের এক তিতকুটে সত্য। এই বাড়িতে অনেক চাকর ছিল, কিন্তু সায়নীকেই সব ভারী কাজ দেওয়া হতো, কারণ তার পরিচয় ছিল একজন দাসীর মতো। মহান এবং প্রতিষ্ঠিত শর্মা পরিবার বাইরে থেকে যতটা জাঁকজমকপূর্ণ দেখাত, ভেতর থেকে ততটাই ফাঁপা ছিল। সায়নী নিঃশব্দে সিঁড়ি দিয়ে উঠছিল এবং তার মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। এই বাড়িতে তার আসার ৩ বছর হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো একজন স্ত্রী বা পুত্রবধূর মর্যাদা পায়নি। কেবল একজন গরিব অনাথ মেয়ে মনে করে তাকে প্রতিদিন অপমানিত করা হতো। তার কপালে সাজানো সাধারণ কালো টিপ ছিল তার অসীম ধৈর্য এবং সেই গভীর রহস্যের প্রতীক, যা সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিল। ড্রয়িং রুমের দরজা অর্ধেক খোলা ছিল, যেখান থেকে কমলাদেবীর কঠোর কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। তিনি মখমলের সোফায় বসেছিলেন এবং তার মুখে অহংকার ঠিকরে পড়ছিল। কাছেই তার মেয়ে রীতিকা ফোনে ব্যস্ত ছিল এবং মায়ের কথায় সাই দিচ্ছিল। সায়নী একটা গভীর শ্বাস নিল এবং নিজের মুখে শান্ত ভাব এনে ঘরের ভেতর প্রবেশ করল। সে ভালো করেই জানত যে আজও তাকে তাদের বিধিয়ে দেওয়া তীক্ষ্ণ কথাগুলোর নিঃশব্দে মোকাবিলা করতে হবে। চায়ের ট্রে টেবিলে রাখতেই কমলাদেবী তাকে ঘৃণাভরা নজরে দেখলেন। তিনি নিজের চায়ের কাপটি তুললেন এবং এক চুমুক দিয়ে মুখ বিকৃত করে কাপটি আবার টেবিলে আছড়ে ফেললেন। গরম চায়ের কয়েক ফোঁটা সাদা টেবিল ক্লথের ওপর পড়ল এবং ঘরে নিস্তব্ধতা নেমে এলো। কমলাদেবী তার কর্কশ গলায় বললেন যে তুমি কি কখনো কোনো কাজ ঠিকমতো করতে পারো না? তিনি সায়নীকে বকাবকি করে বললেন যে চায়ে দুধ বেশি এবং এটা একেবারে পানির মতো লাগছে। রীতিকাও সঙ্গে সঙ্গে তার মায়ের সাথে সুর মিলিয়ে এক বিদ্রুপাত্মক হাসি দিয়ে সায়নীর দিকে টাকাল। সে নিজের চুল ঝাড়া দিয়ে বলল যে মেয়ে নিজের পুরো জীবন দারিদ্র্যে কাটিয়েছে, তার ভালো স্বাদের কি আর চেনা হবে। রীতিকা আরও বলল যে তাদের পরিবারের মান অনেক উঁচুতে এবং এক রাস্তাঘাটের মেয়ে কখনো তাদের আদব কায়দা বুঝতে পারবে না। সায়নী এসব কথা শুনছিল, কিন্তু সে মুখে কোনো প্রতিক্রিয়া দেখাল না এবং একদম শান্ত দাঁড়িয়ে রইল। তার এই নীরবতা কমলাদেবীকে আরও বেশি ক্রুদ্ধ করছিল, কারণ তিনি সবসময় সায়নীকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইতেন। তিনি নিজের গলা আরও চড়িয়ে বললেন যে তিনি শীঘ্রই তার ছেলের জন্য এক যোগ্য স্ত্রী নিয়ে আসবেন, যিনি তাদের পরিবারের সম্মান আরও বাড়াবেন। কমলাদেবী স্পষ্ট ভাষায় বললেন যে তাদের এমন এক পুত্রবধূ চাই যে কোনো বড় এবং বড়লোক খানদান থেকে আসবে, কোনো এমন মেয়ে নয় যে তাদের উপর বোঝা হয়ে বেঁচে থাকবে। সায়নী নিজের মুঠো শক্ত করল, কিন্তু কিছু বলল না। সায়নীর স্বামী অভিরাজ ছিল একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, যার কাছে নিজের স্ত্রীর আবেগের কোনো মূল্য ছিল না। সে সবসময় নিজের ব্যবসাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন ও প্রভাবশালী যোগাযোগ তৈরিতে ব্যস্ত থাকত। অভিরাজের কাছে সায়নী ছিল কেবল একটি বাধ্যবাধকতা, যাকে সে নিজের বাবার চাপে পড়ে বিয়ে করেছিল। এখন যেহেতু তার বাবা এই পৃথিবীতে নেই, তাই অভিরাজও সায়নীকে নিজের জীবন থেকে বের করে দেওয়ার রাস্তা খুঁজছিল। সায়নী এই সত্যটি অনেক আগেই বুঝে গিয়েছিল এবং তাই তার কোনো আশাও ছিল না। রান্নাঘরে ফিরে এসে সায়নী নোংরা বাসন ধোয়া শুরু করল, কিন্তু তার মন অন্য কোথাও ছিল। সে ভাবছিল যে এই তুচ্ছ ও অহংকারী মানুষগুলোর তার আসল স্বরূপ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই। ওরা তাকে এক দুর্বল এবং অসহায় মেয়ে মনে করত, যাকে ওরা অনায়াসেই নিজেদের আঙুলে নাচাতে পারবে। দিল্লির সেই মহান ব্যবসায়ী রাজবংশের রক্ত তার শিরায় বইছিল, যার সামনে বড় বড় সাম্রাজ্য মাথা নত করে দিত। সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় ছিল। বিকেলের দিকে বাড়িতে এক বিশেষ অতিথির আসার প্রস্তুতি খুব ধুমধাম করে চলছিল। কমলাদেবী বাড়ির সব চাকরদের কড়া নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবেই যেন কোনো খামতি না থাকে। সায়নীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছিল যে সে যেন অতিথিদের সামনে না আসে এবং রান্নাঘরে নিজের কাজ করতে থাকে। এসব দেখে সায়নীর বুঝতে দেরি হল না যে আজ কোনো খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের বাড়িতে আসছে। এটি সম্ভবত সেই মেয়েটিই ছিল যাকে তারা পছন্দ করছিল। কিছুক্ষণের মধ্যেই একটি ঝকঝকে দামি গাড়ি বাড়ির বিশাল দরজার সামনে এসে থামল এবং সবাই বাইরে গেল। গাড়ি থেকে এক সুন্দরী এবং আধুনিক পোশাকে সজ্জিতা মেয়ে নেমে এলো, যার নাম ছিল প্রিয়াঙ্কা, এবং সে যথেষ্ট ধনী ছিল।
প্রিয়াঙ্কা এক নামকরা এবং বড় শিল্পপতির একমাত্র মেয়ে ছিল, যার কাছে প্রচুর সম্পত্তি এবং ক্ষমতা ছিল। কমলা দেবী এবং ঋতিকা প্রিয়াঙ্কাকে এমন উৎসাহে স্বাগত জানালেন যেন সে কোনো বড় মহারানী যে তাদের বাড়িতে এসছে। সায়নী এসব জানালা দিয়ে চুপচাপ দেখছিল। অভিরাজও সেই সময় বাড়ি ফিরে এসছিল এবং তার মুখে প্রিয়াঙ্কাকে দেখে এক আলাদা আনন্দ দেখা গেল। সে তক্ষুনি প্রিয়াঙ্কার কাছে গেল এবং দুজনে একে অপরের সাথে খুব আন্তরিকভাবে কথা বলতে লাগল, যেন আগে থেকেই চেনে। তাদের এই ব্যবহার দেখে স্পষ্ট হচ্ছিল যে এই সম্পর্ক দুই পরিবারের সম্মতিতে অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। কমলা দেবী গর্বে ফুলে উঠছিলেন, কারণ তিনি তার ছেলের জন্য এক সোনার হরিণ পেয়ে গিয়েছিলেন। সায়নী একটা লম্বা শ্বাস ফেলল। সায়নী নিজের কাজে ফিরে গেল, কিন্তু হঠাৎ ঋতিকা রান্নাঘরে এলো এবং কঠোর স্বরে জল আনতে বলল। ঋতিকা সায়নীকে ধাক্কা দিয়ে বলল যে সে যেন প্রিয়াঙ্কার সামনে একদমই না আসে, কারণ তাকে চাকরানির মতো লাগে। সায়নী কিছু না বলে জলের গ্লাসটি ঋতিকার হাতে দিল, কিন্তু তার চোখে একটি লুকানো এবং বিপজ্জনক আগুনের শিখা জ্বলছিল। এটি ছিল অপমানের সেই বিষ যা সে প্রতিদিন পান করছিল, কিন্তু এখন তার ধৈর্যের বাঁধ ধীরে ধীরে পুরোপুরি ভরে গিয়েছিল। রাতের খাবারের সময় পুরো পরিবার ডাইনিং টেবিলে বসেছিল এবং প্রিয়াঙ্কাকে খুব সম্মানের সাথে পরিবেশন করা হচ্ছিল। কমলা দেবী জেনে বুঝে সায়নীকে জোর গলায় ডেকে আলাদা আলাদা পদ আনতে বলছিলেন, যাতে তাকে ছোট করা যায়। প্রিয়াঙ্কা সায়নীকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল এবং এক তিতকুটে হাসির সাথে বলল যে তাদের বাড়ির চাকররাও ভালো কাপড় পরে। প্রিয়াঙ্কার এই কথা শুনে কমলাদেবী এবং ঋতিকা জোরে হেসে উঠলেন, যেখানে অভিরাজ নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সায়নীর হাতে ধরা সবজির বাটিটি সামান্য কেঁপে উঠল, কিন্তু সে তখনই নিজের মুখের ভাব কঠোর করে নিল। সে সবজি টেবিলের উপর রাখল এবং কারো সাথে চোখ না মিলিয়ে চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়াল। সে জানত যে এসবই একটা সুপরিকল্পিত চালের অংশ, যাতে সে নিজে থেকেই ভেঙে পড়ে ঘর থেকে চলে যায়। কিন্তু ওরা জানত না যে তাদের মোকাবিলা এমন এক মহিলার সাথে ছিল যাকে জন্ম থেকেই কঠোর শৃঙ্খলা এবং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা শেখানো হয়েছিল। খাবারের পর সবাই আরাম করে বসে গল্প করছিল এবং সায়নী তাদের ঘরের বাইরে দিয়ে একটি ট্রে নিয়ে যাচ্ছিল। তখনই সে অভিরাজ এবং কমলা দেবীকে নিজেদের মধ্যে খুব নিচু স্বরে কথা বলতে শুনল, যা তার ভবিষ্যতের সাথে জড়িত ছিল। কমলা দেবী বলছিলেন যে ডিভোর্সের কাগজ তৈরি হয়ে গিয়েছে এবং এখন শুধু সায়নীর সই করানোর দরকার। অভিরাজ জবাব দিল যে সে কালই উকিলকে বাড়িতে ডেকে নেবে, যাতে এই কাজ আর দেরি না করে শেষ করা যায়। এসব শুনে সায়নীর পায়ে এক মুহূর্তের জন্যও কোনো টলমল ভাব এল না, বরং তার ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে জানত যে এই মানুষগুলো নিজেদের সীমা অতিক্রম করে ফেলেছে এবং এখন তাদের কৃতকর্মের আসল শাস্তি দেওয়ার সময় চলে এসেছে। তারা ভাবত যে তারা তাকে সহজে রাস্তায় ফেলে দেবে এবং তার পুরো জীবন চিরকালের জন্য বরবাদ হয়ে যাবে। সায়নী নিজের ঘরে ফিরে এলো এবং খাটের নিচ থেকে তার পুরনো এবং ঘষামাজা স্যুটকেসটি বের করল। স্যুটকেস খুলতেই তার ভেতরে কিছু পুরনো কাপড় রাখা ছিল, যেগুলি সে খুব সাবধানে একপাশে সরিয়ে রাখল। কাপড়ের ঠিক নিচে একটি খুব সুন্দর এবং প্রাচীন নকশা করা কাঠের ছোট বক্স রাখা ছিল, যা রাজকীয় দেখাচ্ছিল। এই বক্সটি ছিল তার অতীত এবং তার আসল পরিচয়ের সেই গুরুত্বপূর্ণ অংশ, যা সে এতদিন এই নরকের মধ্যেও খুব আগলে রেখেছিল। সায়নী বক্সটির ওপর আলতো করে হাত বোলাল এবং তার চোখে এক গভীর ও তীব্র উজ্জ্বলতা ফুটে উঠল। বক্সের ভেতর একটি খুব ভারী এবং সোনা দিয়ে তৈরি রাজকীয় লকেট ছিল, যার ওপর চন্দ্রবংশীয় রাজবংশের বিশেষ এবং প্রাচীন প্রতীক খোদাই করা ছিল। এটি কেবল একটি সাধারণ লকেট ছিল না, বরং এটি ছিল চন্দ্রবংশীয় রাজবংশে একমাত্র আসল এবং শক্তিশালী উত্তরাধিকারী হওয়ার সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ প্রমাণ। সায়নী লকেটটি আঙুলে পড়ল না, বরং নিজের মুঠোয় শক্ত করে ধরল, যার ফলে সে এক অদ্ভুত শক্তির অনুভব করল। সে আর কোনো অপমান সহ্য করতে যাচ্ছিল না, কারণ তার সময় শুরু হয়ে গিয়েছিল। পরের দিনের শুরুটাও বরাবরের মতো কমলা দেবীর চড়া ও কর্কশ গলার সাথে হল, যা পুরো বাড়িতে জোরে প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি সায়নীকে চিৎকার করে ডাকলেন এবং বললেন যে আজ বিকেলে বাড়িতে এক বিশাল ও জমকালো ভোজের আয়োজন হতে চলেছে, যেখানে অনেক ধনী লোক আসবে। তিনি খুব অহংকারের সাথে বললেন যে এই পার্টিতে তার ছেলের বিয়ে প্রিয়াঙ্কার সাথে হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে, যা তাদের জন্য খুব গর্বের কথা। সায়নী শান্তভাবে মাথা নাড়ল এবং কোনো বিরোধ করল না। ঋতিকা সায়নীর ছেঁড়া পুরনো কাপড় দেখে একটি খুব নিম্নমানের মন্তব্য করল, যা কারো কাছেই খারাপ লাগতে পারে। সে বলল যে এই বড় ভোজের আসরে এই গরিব এবং ভিখারিনীর মতো দেখতে মেয়েটিকে অতিথিদের থেকে একদম দূরে রাখা উচিত, নতুবা তাদের মান সম্মান যাবে।
ঋতিকা তার মাকে পরামর্শ দিল যে পার্টির সময় সায়নীকে বাড়ির পেছনের অংশে থাকা স্টোর রুমে বন্দি করে রাখাই ভালো উপায় হবে। কমলাদেবী ঋতিকার এই ঘৃণ্য কথায় সম্মতি জানিয়ে জোরে অট্টহাসি দিলেন। সায়নী রান্নাঘরে দাঁড়িয়ে বাইরের সব কথা শুনল এবং তার ভেতরে এক ভয়ানক ঝড়ের জন্ম নিতে শুরু করেছিল। সেই মানুষগুলোর মূর্খতা এবং তাদের অহংকারের উপর হাসতে চাইছিল, কারণ তারা এক সিংহীকে খাঁচায় বন্দি করার চেষ্টা করছিল। তারা তাকে এক বোকা ও দুর্বল মেয়ে মনে করার যে সবচেয়ে বড় ভুলটি করেছিল, তার মাসুল তাদের খুব শীঘ্রই গুনতে হবে। সে নিজের কপালে লাগানো সেই কালো টিপটি আঙুল দিয়ে ছুল, যা তার ভেতরে লুকিয়ে থাকা এক বড় আগ্নেয়গিরির প্রতীক ছিল। দুপুরের সময় সায়নী ঘরে গিয়ে একটি পুরনো কিন্তু সুরক্ষিত গোপন মোবাইল ফোন বের করল, যা সে সবসময় লুকিয়ে রাখত। এই ফোনটি দুনিয়ার সবচেয়ে উন্নত ও আধুনিক সুরক্ষা সিস্টেমে সজ্জিত ছিল, যা ট্র্যাক করা কোনো সাধারণ মানুষ বা সরকারের পক্ষে অসম্ভব ছিল। সে এক খুব সুরক্ষিত নেটওয়ার্ক থেকে কল করল এবং কিছু সেকেন্ড পর্যন্ত ফোনের স্ক্রিনে লাল রঙের একটি বিশেষ কোড জ্বলতে থাকল। এই কলটি সরাসরি সেই ব্যক্তির কাছে যাচ্ছিল যে চন্দ্রবংশীয় রাজপরিবারের সবচেয়ে বিশ্বস্ত আধিকারিক ছিল। ওপাশ থেকে তখনই ফোন তোলা হলো এবং এক গম্ভীর ও সম্মানভরা ভারী গলা শোনা গেল, যা তাকে মহারানী বলে সম্বোধন করল। সায়নী একদম শান্ত এবং শীতল স্বরে বলল যে এখন তাদের লুকিয়ে থাকার সময় শেষ হয়ে গিয়েছে এবং তাদের তক্ষুনি ব্যবস্থা নিতে হবে। সে আদেশ দিল যে পরিবারের সব বিশ্বস্ত লোকজন এবং বড় উকিলদের আজ শর্মা পরিবারের ভোজে আসতে হবে। এটি শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি পূর্ণ নিষ্ঠা ও সম্মানের সাথে তার প্রতিটি আদেশ পালন করার শপথ নিল। ফোন কল শেষ করার পর সায়নী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি মন দিয়ে দেখল। গত ৩ বছর ধরে সে নিজের ভেতরের শক্তিশালী ও নির্ভীক মহারানীকে মেরে ফেলে শুধু এক ভীতু চাকরানির রূপ ধারণ করেছিল। এসব সে কেবল তার মৃত দাদাজিকে দেওয়া একটি বিশেষ কথার জন্য করেছিল, যিনি চেয়েছিলেন সে যেন সাধারণ জীবনের অভিজ্ঞতা লাভ করে। কিন্তু এখন যখন এই লোভী মানুষগুলো তার দয়াকে দুর্বলতা মনে করছিল, তখন তাকে নিজের আসল ক্ষমতা দুনিয়াকে দেখাতেই হতো। শর্মা পরিবারের এই বাড়ি, যাকে তারা নিজেদের মিথ্যা শান ও শওকতের সবচেয়ে বড় প্রতীক মনে করত, তা আসলে ঋণে ডুবেছিল। সায়নী নিজের গোপন নেটওয়ার্কের মাধ্যমে খুব ভালোভাবেই জেনে নিয়েছিল যে অভিরোজের কোম্পানি ভারী লোকসানে চলছে এবং সে দেউলিয়া হওয়ার পথে। প্রিয়াঙ্কাকে বিয়ে করার তাদের একমাত্র উদ্দেশ্য ছিল তার বাবার অঢেল সম্পত্তি এবং তাদের টাকা ব্যবহার করে নিজেদের ডুবন্ত কোম্পানিকে যে কোনোভাবে বাঁচানো, যা ছিল তাদের সবচেয়ে বড় চাল। এটি ছিল খুব আশ্চর্যের ব্যাপার যে তারা এক সাধারণ অনাথ মেয়েকে নিজেদের বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করার জন্য এক নীচ ষড়যন্ত্র করছিল। তাদের এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা যে মেয়েটিকে এত ঘৃণা ও অবজ্ঞার চোখে দেখছে, সেটাদের পুরো সাম্রাজ্যকে এক পলকেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। সায়নী নিজের চোখ বন্ধ করল এবং নিজের মনে ওঠা আবেগের ঝড়কে শান্ত করে আগামী রাতের জন্য এক খুব বিপজ্জনক ও অব্যর্থ পরিকল্পনা তৈরি করল। সন্ধে হতেই প্রাসাদকে কনের সাজে সাজানো শুরু হল। প্রাসাদটিকে কনের মতো সাজিয়ে দেওয়া হয়েছিল এবং চারদিকে উজ্জ্বল আলোর সাথে সাথে মধুর সঙ্গীত বাজছিল। বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিকরা নিজেদের দামি স্যুট পরে এই চমৎকার পার্টিতে সামিল হওয়ার জন্য ক্রমাগত আসছিলেন, যাতে শর্মা পরিবারের দাপট অনেকখানে বেড়েছে বলে মনে হচ্ছিল। কমলাদেবী এবং ঋতিকা খুব গর্বের সাথে দরজায় দাঁড়িয়ে সব বিশেষ অতিথিদের স্বাগত জানাচ্ছিলেন এবং তাদের মুখে এক অদ্ভুত ধরনের হাসি পরিষ্কার ফুটে উঠছিল, যা সায়নীর জন্য ছিল মারাত্মক। অভিরাজও প্রিয়াঙ্কার সাথে মিলে অতিথিদের সাথে দেখা করছিল এবং এমন ব্যবহার করছিল যেন সে আগে থেকেই তার স্বামী হয়ে গিয়েছে এবং সায়নীর কোনো অস্তিত্বই নেই। সেই সময় ঋতিকা দ্রুত হেঁটে পেছনের ঘরের দিকে গেল, যেখানে সায়নী একদম শান্ত হয়ে বসেছিল এবং কোনো গভীর চিন্তায় ডুবেছিল। ঋতিকা তার চড়া ও কর্কশ গলায় বলল যে পার্টি শুরু হতে চলেছে, তাই সে যেন চুপচাপ স্টোররুমে গিয়ে বন্দী হয়ে যায়, যাতে কোনো অতিথির নজর তার ওপর না পড়ে। সায়নী নিজের জায়গা থেকে উঠতে উঠতে ঋতিকার চোখের দিকে সরাসরি তাকাল এবং সেই সময় তার নজরে এমন এক ভয়াবহ ও শীতল চমক ছিল, যা দেখে ঋতিকা এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল। সায়নী একদম স্পষ্ট ও শক্ত মেজাজে বলল যে আজ রাতে সে কোনো স্টোররুমে লুকিয়ে বসে থাকবে না, বরং সে নিজেও এই চমৎকার পার্টির পুরো আনন্দ নেবে। ঋতিকা একথা শুনে খুব রাগে লাল হয়ে গেল এবং চিৎকার করে বলল যে যদি সে বাইরে আসার সাহস করে তবে তাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। ঋতিকার এত রাগ আর ধমকি সত্ত্বেও সায়নীর মুখে এক শান্ত
কিন্তু খুব ভীতিপ্রদ হাসি ফুটে উঠল, যা ঘরের পরিবেশ পুরোপুরি বদলে দিয়েছিল। সে জানত যে বাইরের মূল দরজায় তার বিশ্বস্ত দেহরক্ষী এবং রাজকীয় উকিলরা পৌঁছে গিয়েছেন, যারা শুধু তার একটি ইশারার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। আজ রাতে এই বিশাল প্রাসাদের জাঁকজমকপূর্ণ দেওয়ালগুলো সেই ভয়ঙ্কর ঝড় দেখতে চলেছিল যা শর্মা পরিবারের সমস্ত অহংকার আর তাদের মিথ্যা দাপটকে পুরোপুরি উপড়ে ফেলে দিতে পারত। সে ধীরে ধীরে নিজের কালো টিপটিকে আঙুল দিয়ে ছুল এবং মনে মনে নিজের দাদাজির কাছে সেই প্রতিশ্রুতির জন্য ক্ষমা চাইল যা সে আজ ভাঙতে চলেছিল। এই টিপটি কেবল একটি সামান্য সাজসজ্জা ছিল না, বরং এটি ছিল সেই মহান রাজপরিবারের অসীম ও অটুট শক্তির সেই পবিত্র চিহ্ন, যা সে ইচ্ছাকৃতভাবে এখন পর্যন্ত খুব সাবধানে সবার থেকে লুকিয়ে রেখেছিল। এখন এই মিথ্যাবাদী ও প্রতারক পরিবারকে তাদের আসল পরিচয় দেখানোর সময় এসে গিয়েছিল, এবং সে পিছু হটার পাত্রী ছিল না। মহান ও শক্তিশালী চন্দ্রবংশীয় সাম্রাজ্যের একমাত্র এবং আসল উত্তরাধিকারী এখন নিজের পুরো শক্তি ও শান শওকতের সাথে দুনিয়ার সামনে নিজের অধিকার ফিরে চাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে দাঁড়িয়েছিল। শর্মা পরিবারের বিনাশ এবং তাদের ভয়ানক পতন এখন মাত্র কয়েক মুহূর্তের দূরত্বে ছিল, যাকে দুনিয়ার কোনো শক্তি রুখতে পারত না। অন্ধকার রাতে সেই বিশাল প্রাসাদের বাইরে অনেকগুলো কালো এবং রাজকীয় গাড়ি এসে থামতে শুরু করেছিল, যা এক খুব বড় এবং ঐতিহাসিক পরিবর্তনের পরিষ্কার সংকেত দিচ্ছিল। কমলা দেবী এবং তার মেয়ে রীতিকা সায়নীকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য একটি খুব জঘন্য ষড়যন্ত্র ফেঁদেছিলেন। তারা তাদের খানদানের সবচেয়ে দামি হীরের নেকলেসটি চুপি চুপি সায়নীর ছোট ঘরে লুকিয়ে রেখেছিলেন। তাদের মূল উদ্দেশ্য ছিল যাতে তারা পুরো পরিবারের সামনে সায়নীকে এক নীচ চোর প্রমাণ করতে পারেন এবং তাকে চিরকালের জন্য বেইজ্জত করে বের করে দেন। রীতিকা নিজের মুখে এই শয়তানি ও ক্রূর পরিকল্পনা কার্যকর করার সময় এক খুব ভয়ানক ও দুষ্ট হাসি ফুটিয়ে তুলেছিল, যা দেখতে খুব ভয়ের ছিল। সায়নী যখন রান্নাঘরের সব ভারী কাজ শেষ করে নিজের ছোট ঘরে ফিরে এলো, তখন তার কিছু অদ্ভুত মনে হল। সে দেখল যে তার পুরনো এবং ভাঙা স্যুটকেসটি নিজের সঠিক জায়গায় নেই এবং কেউ তার আসবাবপত্রের সাথে নাড়াচাড়া করেছে। তার তীক্ষ্ণ ও জোহরি চোখ তখনই ধরে ফেলল যে বিছানার নিচে রাখা তোষকটি সামান্য সরে ছিল। সে সাবধানতার সাথে তোষকটি তুলল এবং সেখানে এক চকচকে মখমলের কৌটো দেখে সে পুরোপুরি অবাক হয়ে গেল। এটি সেই পৈতৃক নেকলেস ছিল যা কমলাদেবী সবসময় পরতেন। সায়নীর এটি বুঝতে বিন্দুমাত্র দেরি হল না যে এটি তাকে ফাঁসানোর একটি খুব নিচু ও জঘন্য চাল। তারা তাকে ঘর থেকে বের করার জন্য এত নিচে নামতে পারে, এটি দেখে তার মনে বেঁচে থাকা সামান্য সম্মানটুকুও পুরোপুরি শেষ হয়ে গেল। সে নেকলেসটিকে স্পর্শ পর্যন্ত করল না এবং ওভাবেই রেখে দিল, কারণ সে নিজের আঙুলের ছাপ ছাড়তে চাইছিল না। এই নিচু কাজ সায়নীর ভেতরে সেই রাগকে আরও বেশি উস্কে দিয়েছিল, যা এত বছর ধরে খুব গভীরে শান্ত ছিল। কয়েক মিনিটের মধ্যেই প্রাসাদের বিশাল এবং আলিশান ড্রয়িং রুমে কমলাদেবীর উচ্চস্বরে কান্নার এক মিথ্যে শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। তিনি খুব নাটকীয়ভাবে কাঁদতে কাঁদতে পুরো ঘরের চাকরদের জড়ো করে নিলেন এবং চিৎকার করে বলতে লাগলেন যে তার পৈতৃক নেকলেস চুরি হয়ে গিয়েছে। অভিরাজ আর প্রিয়াঙ্কাও তখনই সেখানে পৌঁছে গেল এবং এই সব তামাশা দেখে অবাক হওয়ার নাটক করতে লাগল। কমলাদেবী নিজের বুকে চাপড় মেরে বললেন যে সেই নেকলেসের দাম ছিল কোটি কোটি টাকা এবং এটি এই ঘরের সবচেয়ে বড় ও পবিত্র সম্পদ ছিল। অভিরাজ নিজের মায়ের কাছে গিয়ে খুব কৃত্রিম উদ্বেগের সাথে জিজ্ঞেস করল যে আসলে এই নিচু কাজ কে করতে পারে। রীতিকা তখনই এই সুযোগের সদ্ব্যবহার করে নিজের আঙুল সরাসরি সায়নীর ঘরের দিকে তুলে দিল এবং চিৎকার করে বলল যে এই কাজ ওই রাস্তার মেয়েরই। রীতিকা বলল যে ঘরের সব চাকর তো খুব পুরনো এবং বিশ্বস্ত, তাই কেবল ওই লোভী মেয়েটি এমন চুরি করতে পারে। কমলাদেবীও তখনই রীতিকার এই মিথ্যা ও মনগড়া কথাকে পুরোপুরি কড়াভাবে সমর্থন করলেন। পুরো পরিবার এবং প্রিয়াঙ্কা একসাথে মিলে সায়নীর ছোট ঘরের দিকে খুব আক্রমণাত্মকভাবে এগোতে শুরু করলেন। কমলাদেবী কোনো রকম কড়া না নেড়েই সায়নীর ঘরের দরজা জোরে ধাক্কা মেরে খুলে দিলেন এবং ভেতরে ঢুকলেন। সায়নী একদম শান্ত হয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়েছিল এবং তার মুখে কোনো রকম ভয় বা ঘাবড়ে যাওয়ার চিহ্ন ছিল না। সে সেই সব লোকেদের এত শান্তভাবে দেখছিল যেন সে আগে থেকেই তাদের এই নাটকের অপেক্ষা করছিল এবং সব কিছুই জানত। কমলাদেবী নিজের গলাকে খুব কঠোর ও তীক্ষ্ণ করে সায়নীকে বললেন যে সে তাদের সবচেয়ে দামি নেকলেসটি চুরি করেছে। তিনি সায়নীকে এক নীচ ও লোভী মহিলা বললেন যে তাদের পরিবারের সম্মান এবং টাকার উপর কুনজর দিয়ে রেখেছে।
কমলাদেবী তখনই নিজের বিশ্বস্ত চাকরদের আদেশ দিলেন যাতে তারা এই ছোট ঘরের আনাচে-কানাচে ভালো করে তল্লাশি চালায়। সায়নী এই কথার কোনোই প্রতিবাদ করল না এবং সে চুপচাপ একপাশে গিয়ে খুব গাম্ভীর্যের সাথে দাঁড়িয়ে রইল। চাকররা খুব নির্দয়ভাবে সায়নীর সব পুরনো কাপড় এবং তার জিনিসপত্র মাটিতে ফেলতে আর ছড়াতে শুরু করল। কিছুক্ষণ মিথ্যা তল্লাশির পর এক চাকর তোষকটি তুলল এবং সেখানে লুকিয়ে রাখা সেই মখমলের কৌটোটি বাইরে বের করে নিল। কৌটোটি খুলতেই তাতে রাখা সেই চমকপ্রদ হীরের নেকলেস সবার সামনে চলে এলো এবং ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। ঋতিকা জয়ের খুশিতে এক খুব শয়তানি হাসি ছড়াল এবং বলল যে আজ এই চুরির আসল সত্য সবার সামনে চলেই এলো। অভিরাজ খুব রাগের নাটক করে সায়নীর দিকে তাকাল এবং নিজের গলা চড়িয়ে তাকে খুব খারাপভাবে বকতে লাগল। সে বলল যে সায়নীর মতো নীচ ও লোভী মহিলার সাথে বিয়ে করার জন্য সে খুব লজ্জিত এবং গভীরভাবে অনুতপ্ত। অভিরাজ প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল যে এই মেয়েটি তার মহান পরিবারের যোগ্য কখনোই ছিল না এবং আজ এটি প্রমাণও করে দিল। সে সায়নীকে এক অপরাধী গণ্য করে বলল যে সে আর এক মুহূর্তেও এই ঘরে থাকতে পারবে না। সায়নী অভিরাজের চোখের দিকে খুব গভীরভাবে দেখল এবং সেখানে কেবল স্বার্থ ও ধোঁকা ছাড়া কিছুই তার নজরে এলো না। সে সেই ব্যক্তিকে দেখছিল যে কখনোই তাকে রক্ষা করেনি এবং সবসময় নিজের মায়ের প্রতিটা ভুল কাজে তাকে পুরো সঙ্গ দিয়েছে। আজ এটি পুরোপুরিভাবে প্রমাণ হয়ে গিয়েছিল যে তার বিয়ে ছিল কেবল একটি খুব বড় ও ক্রূর মিথ্যা, যার কোনো অস্তিত্ব ছিল না। তার হৃদয়ে অভিরাজের জন্য যেটুকু সম্মান বেঁচেছিল তাও আজ চিরকালের জন্য শেষ হয়ে গেল। প্রিয়াঙ্কা নিজের দামি পার্সপে হাতে ঘোরাতে ঘোরাতে খুব নখরা আর অহংকারের সাথে বলল যে পুলিশকে তক্ষুনি ফোন করা উচিত। সে সায়নীকে ছোট করে বলল যে এমন নোংরা ও নীচ মেয়েদের আসল জায়গা কেবল এক অন্ধকার জেলের কালকুঠুরিই হয়। প্রিয়াঙ্কা অভিরাজ এবং তার পরিবারের নজরে নিজেকে খুব ভালো ও মহান প্রমাণ করার একটি খুব নিচু চেষ্টা করছিল। সে এই বিষয়ে পুরোপুরি অজানা ছিল যে সে নিজের এই শব্দগুলোর মাধ্যমে কত বড় ও ভয়ানক আগুনের সাথে খেলছে। কমলাদেবী নিজের হাত বাতাসে তুলে প্রিয়াঙ্কাকে থামার ইশারা করলেন এবং এক খুব কুটিল হাসির সাথে সামনে এলেন। তিনি বললেন যে তাদের পরিবারের খুব সম্মান আছে এবং তারা পুলিশকে ডেকে এই বিষয়টিকে বাইরে ছড়াতে একদমই পছন্দ করবেন না। কমলাদেবী সায়নীর সামনে এক খুব ভয়ানক শর্ত রেখে বললেন যে যদি সে তক্ষুনি ডিভোর্সের কাগজগুলোতে কোনো কথা না বলে নিজের সই করে দেয় তবে তারা এই চুরির জঘন্য অভিযোগ তুলে নেবেন এবং তাকে কোনো সাজা ছাড়াই চুপচাপ চলে যেতে দেবেন। সায়নী এখন পুরোপুরিভাবে এই নোংরা ও নিচু খেলাটি বুঝতে পেরেছিল, যা এই লোভী লোকগুলো তার সাথে খুব চাতুর্যের সাথে খেলছিল। এই নেকলেসের চুরি তো ছিল কেবল একটি খুব সস্তা ও সামান্য বাহানা, যার আসল উদ্দেশ্য ছিল তাকে ভয় দেখিয়ে এই ঘর থেকে চিরকালের জন্য বের করে দেওয়া। তারা চেয়েছিল যে সে পুলিশ আর জেলের ভয়ে কোনো প্রশ্ন না করেই ডিভোর্সে সে কাগজগুলোতে নিজের সম্মতির সিলমোহর লাগিয়ে দেয়। তাদের এই নীচতা দেখে সায়নীর চোখে এক খুব তীক্ষ্ণ শীতল চমক এলো। অভিরাজ নিজের কোটের ভেতরের পকেট থেকে কয়েকটা পাতা বের করল, যা সেই ডিভোর্সের কাগজ ছিল, যার প্রস্তুতি তারা আগে থেকেই করে রেখেছিল। সে একটি দামি পেন বের করল এবং দুটি জিনিস খুব অহংকারের সাথে সায়নীর সামনে একটি টেবিলের উপর জোরে আছড়ে ফেলল। সে খুব শক্ত ও আদেশাত্মক সুরে বলল যে সময় নষ্ট না করে এতে সাইন করো আর নিজের অলক্ষণে মুখ নিয়ে চিরকালের জন্য এখান থেকে বিদায় হও। অভিরাজের এই কথা সায়নীর হৃদয়ে বেঁচে থাকার শেষ সুতোটিকেও পুরোপুরি ছেড়ে দিয়েছিল। সায়নী প্রথমবার নিজের নীরবতা ভাঙল এবং তার গলায় এমন এক ভয়ানক শান্তি ছিল যা পুরো ঘরের পরিবেশকে আচমকা বরফের মতো জমিয়ে দিয়েছিল। সে অভিরাজের দিকে পলক না ফেলে তাকাল এবং একদম শীতল স্বরে বলল যে তার এই নোংরা ও জঘন্য কাগজগুলোতে স্বাক্ষর করতে কোনোই অসুবিধা নেই, কিন্তু সে এটিও পরিষ্কার করে দিল যে সেই নিচু ও মিথ্যে চুরির অভিযোগকে কখনোই নিজের নামের সাথে জুড়তে দেবে না, কারণ সে নির্দোষ। তার এই নির্ভীক কথা সবাইকে খুব অবাক করে দিল। ঋতিকা জোরে হেসে উঠে সায়নীকে নিয়ে ঠাট্টা করল এবং বলল যে এক গরিব ও অনাথ ভিখারিনীর কাছে আর কোন সম্মান থাকে যা বাঁচানোর সে চেষ্টা করছে। সে সায়নীর কাছে এসে বলল যে এই দুনিয়ায় প্রতিটি মানুষের একটি দাম থাকে এবং সায়নীর যোগ্যতা তাদের ঘরের কুকুরের থেকেও অধম। ঋতিকার এই বিষাক্ত ও বিঁধিয়ে দেওয়া শব্দগুলো ঘরে উপস্থিত সব মানুষদের হাসার জন্য একটি খুব ভালো সুযোগ করে দিয়েছিল। প্রিয়াঙ্কাও এই নিচু তামাশার পুরো আনন্দ নিচ্ছিল।
সায়নী তাদের সবার সেই নিচু হাসি পুরোপুরি উপেক্ষা করে সেই টেবিলের দিকে পা বাড়াল। সে খুব শান্ত হাতে সেই দামি পেনটি তুলল এবং কোনো রকম ভয় বা দুঃখ ছাড়াই সেই ডিভোর্সের কাগজগুলোতে নিজের সই করে দিল। সে মনে মনে ভাবল যে এই ডিভোর্স তার জন্য কোনো সাজা নয়, বরং এই নরক থেকে আর এই লোভী মানুষদের থেকে চিরকালের জন্য স্বাধীনতার এক খুব সুন্দর ও নতুন পথ। তার সাইন করার সাথে সাথে অভিরাজ স্বস্তির এক খুব লম্বা শ্বাস নিল। কমলা দেবী সেই কাগজগুলো তক্ষণই নিজের হাতে ছিনিয়ে নিলেন এবং সেগুলিকে খুব সাবধানে নিজের কাছে সুরক্ষিত রাখলেন। তিনি খুব অহংকারের সাথে বললেন যে এখন যখন তাদের কাজ শেষ হয়ে গিয়েছে তখন তারা এই চুরির বদলে সায়নীকে দিয়ে একটি খুব নীচ কাজ করাবেন। তিনি আদেশ দিলেন যে আজ সন্ধ্যায় হতে চলা সেই বড় পার্টিতে সায়নীকে এক সাধারণ ও গরিব চাকরানির মতো সব বিশেষ অতিথিদের সেবা করতে হবে। যদি সে পালানোর চেষ্টা করে তবে পুলিশ তাকে সরাসরি জেলে পুরে দেবে। সায়নী কোনো প্রতিবাদ না করে খুব শান্তভাবে নিজের মাথা নিচু করে নিল, কিন্তু তার এই নীরবতাকে সেই লোকগুলো তার হার ভেবে নিয়েছিল। তারা জানত না যে যখন সে নিজের মাথা নিচু করে দাঁড়িয়েছিল তখন তার ঠোঁটে এক খুব বিপজ্জনক ও প্রাণঘাতী হাসি নাচছিল। সে তো এই মুহূর্তটির এবং নিজের সব আইনি বন্ধন টুটে যাওয়ারই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে পরের পদক্ষেপ নেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে ভাবল যে আজিকার এই রাত এই মিথ্যাবাদী এবং অহংকারী পরিবারের জন্য খুব বেশি ভয়ানক এবং খৌফনাক হতে চলেছে। সবাই সায়নীকে ঘরে একা ছেড়ে বাইরে চলে গেল, যাতে তারা পার্টির প্রস্তুতিতে অংশ নিতে পারে। সায়নী দরজা বন্ধ করল এবং নিজের স্যুটকেসে লুকিয়ে রাখা সেই রাজকীয় বক্সটি আলতো করে ছুল, যাতে তার পবিত্র লকেট রাখা ছিল। সে নিজের সেই গোপন ফোনটি বের করল, যা দিয়ে সে আগেই নিজের বিশ্বস্ত রুদ্রের সাথে যোগাযোগ করেছিল, এবং স্ক্রিনে একটি বিশেষ বার্তা টাইপ করল। সে রুদ্রকে জানালো যে তার কাজ এখন শেষ হয়ে গিয়েছে এবং এখন তারা নিজেদের পরিকল্পনার দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ শুরু করতে পারে। ফোনের স্ক্রিনে রুদ্রের জবাব তখনই এলো, যাতে লেখা ছিল যে মহারানী সাহিবা, আপনার আজ্ঞা পুরোপুরি পালন করা হবে এবং আমাদের বাহিনী প্রাসাদের বাইরে মোতায়েন আছে। সায়নী ফোনটি আবার নিজের জায়গায় সুরক্ষিত রেখে দিল এবং নিজের পুরনো কাপড়গুলো ঠিক করতে করতে আয়নায় নিজেকে শেষবারের মতো খুব মন দিয়ে দেখল। আজ সে শেষবারের মতো এই দুর্বল এবং ভীতু চাকরানির রূপে এই ঘরের লোকেদের সামনে যেতে চলেছিল। তার ভেতরের আসল এবং শক্তিশালী সিংহী এখন পুরোপুরি জেগে উঠেছিল। রুদ্রের থেকে পাওয়া তথ্য অনুযায়ী শর্মা পরিবারের পুরো অর্থনৈতিক সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হওয়ার একদম কাছাকাছি ছিল এবং তারা গভীর ঋণে ডুবেছিল। প্রিয়াঙ্কার বাবার দৌলতই তাদের এই ডুবন্ত জাহাজকে বাঁচানোর একমাত্র উপায় ছিল, যা পাওয়ার জন্য তারা যে কোনো স্তর পর্যন্ত নামার রাজি ছিল। সায়নী এটি সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজের অঢেল রাজকীয় দৌলত ব্যবহার করে বাজার থেকে তাদের সব ঋণ চুপি চুপি কিনে নেবে। এটি তার সবচেয়ে প্রথম এবং মারাত্মক আঘাত হতে চলেছিল, যা থেকে তারা কখনো উঠে দাঁড়াতে পারবে না। সন্ধ্যা হতেই প্রাসাদের মূল দরজায় এক এক করে দামি গাড়ির আসা খুব দ্রুত শুরু হয়ে গিয়েছিল। শহরের সবচেয়ে নামকরা এবং ধনী লোকেরা নিজেদের সবচেয়ে ভালো এবং দামি কাপড় পরে এই চমৎকার পার্টিতে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছিলেন। প্রাসাদটিকে আলো এবং সুন্দর ফুলে এত বেশি সাজানো হয়েছিল যে সেটি কোনো রাজার মহলের থেকে কম লাগছিল না। কমলা দেবী, ঋতিকা এবং প্রিয়াঙ্কা দরজায় দাঁড়িয়ে সবার স্বাগত খুব বড় এবং মিথ্যা হাসির সাথে করছিলেন, যা ছিল তাদের অহংকার। অভিরাজও নিজের বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের মাঝে দাঁড়িয়ে খুব উঁচু গলায় নিজের মিথ্যা প্রতিপত্তির বড়াই করছিল। সে সবাইকে জানাচ্ছিল যে তার কোম্পানি খুব শীঘ্রই একটি খুব বড় আন্তর্জাতিক প্রজেক্টের অংশ হতে চলেছে, যা তাদের আরবদের মতো ফায়দা দেবে। তার এই বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না যে দৌলত এবং শহরতের সে এত অহংকার করছে তা কিছু মুহূর্তের মধ্যেই ছাই হতে চলেছে। তার এই মিথ্যা শান এবং চমৎকার প্রাসাদ খুব শীঘ্রই এক ভয়ানক ঝড়ের সরাসরি মোকাবিলা করতে চলেছিল। তখনই ঋতিকা এক চাকরকে ডাক দিল এবং আদেশ দিল যে সে যেন তক্ষুনি গিয়ে সেই চোরনি সায়নীকে রান্নাঘর থেকে বাইরে নিয়ে আসে। সে জোরে হেসে বলল যে আজ এই বিশেষ দিনে অতিথিদের খাবার পরিবেশন এবং তাদের এঁটো বাসন তোলার কাজ কেবল ওই মেয়েটিই করবে। ঋতিকার এই আদেশ শুনে কমলাদেবীও খুব কুটিলভাবে হাসলেন, কারণ তারা সবার সামনে সায়নীকে ছোট করার কোনো সুযোগ ছাড়তে চাচ্ছিলেন না। তারা জানতেন না যে তারা সিংহীকে খাঁচা থেকে বের করার সবচেয়ে বড় ভুলটি করছেন। সায়নী যখন চাকরের থেকে এই আদেশ শুনল তখন সে কোনো প্রতিবাদ করল না এবং চুপচাপ একটি বড় ট্রে নিজের হাতে তুলে নিল। সে নিজের মুখে একটি খুব শান্ত এবং ভাবলেশীন মুখোশ পরে নিয়েছিল,
যাতে কেউ তার ভেতরে চলা ভয়ঙ্কর ঝড়ের আন্দাজ করতে না পারে। সে ধীরে ধীরে নিজের পা বাড়িয়ে সেই আলিশান হলের দিকে এগোতে লাগল, যেখানে শহরের সবচেয়ে বড় এবং ধনী লোকেরা মদ এবং সঙ্গীতের আনন্দ নিচ্ছিলেন। তার কপালে সাজানো কালো টিপটি আজ খুব বেশি চমকাচ্ছিল। হলের ভেতর পা রাখতেই সায়নীর নজর সেই ঝকঝকে ভিড়ের ওপর পড়ল, যা মিথ্যা হাসি এবং দামি পারফিউমের গন্ধে ভরা ছিল। রীতিকা সাইনিকে দেখেই খুব জোরে ডাক দিল এবং তাকে অতিথিদের মাঝে গিয়ে তাদের দামি মদ পরিবেশন করার একটি খুব কড়া আদেশ দিল। প্রিয়াঙ্কা নিজের বন্ধুদের সাথে মিলে সাইনির দিকে তাকালো এবং তার পুরনো কাপড়ের রসিকতা করে জোরে জোরে হাসতে লাগল, যাতে সাইনি লজ্জা অনুভব করে। কিন্তু সাইনির চোখে লজ্জার বদলে কেবল একটি খুব বিপজ্জনক আগুন ছিল। সাইনি অতিথিদের মাঝ দিয়ে যাওয়ার সময় তাদের পছন্দ মতো পানীয় দিচ্ছিল এবং প্রতিটা অপমান খুব নিস্তব্ধতার সাথে সহ্য করছিল। অভিরাজও ইচ্ছে করে সাইনিকে নিজের কাছে ডাকল এবং বন্ধুদের সামনে তার অপমান করে বলল যে এটি তার ঘরের সবচেয়ে অকেজো এবং অলস চাকরানি। সাইনি কিছু না বলে অভিরাজকে তার ড্রিঙ্ক দিল এবং সেখান থেকে এগিয়ে গেল, কিন্তু তার মাথা বাইরে দাঁড়িয়ে থাকা নিজের বাহিনীর ইশারার অপেক্ষা করছিল। প্রাসাদের বাইরে রুদ্র নিজের পুরো দলবল নিয়ে তৈরি দাঁড়িয়েছিল। কমলা দেবী মাইক হাতে নিলেন এবং সব অতিথিদের নজর নিজের দিকে টেনে নিয়ে একটি খুব বড় এবং বিশেষ ঘোষণা করার জন্য তৈরি হলেন। তিনি বললেন যে আজ এই শুভ অবসরে তারা নিজেদের ছেলে অভিরাজ এবং তাদের সবচেয়ে ভালো বন্ধুর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করতে যাচ্ছেন। এটি শুনতেই পুরো হলে খুব জোরে হাততালি বাজতে লাগল এবং প্রিয়াঙ্কা লজ্জায় লাল হয়ে অভিরাজের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল। সাইনি হলের একটি অন্ধকার কোণে দাঁড়িয়ে এই পুরো নাটকটি চুপচাপ দেখছিল। এরই মাঝে সাইনির হাতে লুকিয়ে থাকা সেই ছোট ফোনে একটি হালকা কম্পন হল, যা ছিল রুদ্রের সবশেষ এবং গুরুত্বপূর্ণ বার্তা। বার্তায় লেখা ছিল যে মহারানী সাহিবা, আমরা একদম তৈরি এবং এখন শুধু আপনার একটি ইশারার দরকার যাতে আমরা ভেতরে আসতে পারি। সাইনি নিজের চোখ বন্ধ করল এবং একটি গভীর শ্বাস নিয়ে নিজের ভেতরের সব ঘাবড়ানি পুরোপুরি বাইরে বের করে দিল। এখন সেই সময় একদম এসে গিয়েছিল যখন সে এই সব লোকের মিথ্যা অহংকার চিরকালের জন্য ভেঙে চুরমার করে দেবে। ঘোষণার পর পুরো হল হাততালির শব্দে ফেটে পড়ল এবং সবাই অভিরাজ তথা প্রিয়াঙ্কাকে অভিনন্দন জানাতে লাগল। কমলা দেবীর মুখ গর্ব এবং খুশিতে চমকাচ্ছিল, যেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ জিতে নিয়েছেন। প্রিয়াঙ্কা নিজের দামি হীরের নেকলেসটি ছুল এবং অভিরাজের বুকে নিজের মাথা রেখে একটি মিথ্যা হাসি ছড়াল। সায়নী হলের একটি সবচেয়ে অন্ধকার কোণে একদম খামোশ দাঁড়িয়েছিল এবং তার হাতে ধরা ট্রেটি সামান্য কাঁপছিল। শহরের সবচেয়ে বড় এবং প্রতিপত্তিশালী লোকেরা এই নতুন জুটির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছিলেন। প্রিয়াঙ্কার বাবা, যিনি একজন খুব বড় শিল্পপতি ছিলেন, তিনিও অভিরাজের কাঁধে হাত রেখে তাকে নিজের জামাই মেনে নিয়েছিলেন। অভিরাজের চোখে কেবল টাকা এবং ক্ষমতার ক্ষুধা পরিষ্কার দেখা যাচ্ছিল, যাকে সায়নী খুব ভালোমতো চিনত। এসব দেখে সায়নীর এই ফাঁপান এবং লোভী লোকেদের ছোট চিন্তার উপর খুব বেশি দয়া হচ্ছিল। তখনই রীতিকার নজর কোণে দাঁড়িয়ে থাকা সায়নীর উপর পড়ল এবং তার মাথায় একটি খুব নোংরা ও নিচু পরিকল্পনা জন্ম নিল। সে নিজের বন্ধুদের ইশারা করল এবং তারা সবাই একসাথে মিলে সায়নীর দিকে খুব অদ্ভুত এক হাসির সাথে এগোতে লাগল। রীতিকা চেয়েছিল যে আজ শহরের সবচেয়ে বড় লোকেদের সামনে সায়নীর এত ভয়ানক অপমান হোক যে সে কখনো মাথা তুলতে না পারে। রীতিকা সায়নীর কাছে পৌঁছে খুব জোরে এবং কর্কশ গলায় তাকে অতিথিদের মাঝে যাওয়ার কড়া আদেশ দিল। সায়নী কোনো প্রতিবাদ ছাড়াই নিজের পা বাড়াল এবং সে সেই ঝকঝপে ভিড়িল মাঝখানে গিয়ে একদম শান্ত দাঁড়িয়ে রইল। প্রিয়াঙ্কার এক খুব অহংকারী বন্ধু ইচ্ছে করে নিজের পা বাড়িয়ে দিল যাতে সায়নী তাতে হোঁচট খেয়ে সবার সামনে মাটিতে পড়ে যায়। সায়নীর ভারসাম্য সামান্য বিগড়াল, কিন্তু সে খুব ক্ষিপ্রতার সাথে নিজেকে সামলে নিল এবং সেই ট্রেটি পড়ে যাওয়া থেকে বাঁচাল। এটি দেখে প্রিয়াঙ্কা এবং তার সব বন্ধুরা খুব জোরে জোরে এবং কদর্যভাবে সায়নীর ওপর হাসতে লাগল। প্রিয়াঙ্কা নিজের হাতে ধরা লাল ওয়াইনের গ্লাসটি ইচ্ছে করে সামান্য বাঁকা করল এবং মদ মেঝের ওপর ফেলে দিল। সে খুব নখরা দেখিয়ে এবং নিজের গলা চড়িয়ে সায়নীকে বলল যে সে এই নোংরা তক্ষুনি পরিষ্কার করুক। প্রিয়াঙ্কা বলল যে এমন অশিক্ষিত এবং নীচ চাকরানীদের তো ঠিকমতো চলাও আসে না, আর তারা শুধু ক্ষতিই করে। সায়নী গভীর শ্বাস নিল এবং সেই ছড়িয়ে থাকা মদ দেখতে লাগল, যা সেই দামি মার্বেলের মেঝের ওপর লাল রক্তের মতো চমকাচ্ছিল। কমলা দেবীও এই পুরো তামাশাটি দেখলেন
এবং তিনি খুব গর্বের সাথে নিজের হবু পুত্রবধূ প্রিয়াঙ্কার সঙ্গ দেওয়ার জন্য এগিয়ে এলেন। তিনি সায়নীকে বকুনি দিয়ে বললেন যে সে ওখানে মূর্খদের মতো কি দাঁড়িয়ে আছে, আর তাকে তখনই হাঁটু গেড়ে বসে ওই মেঝে পরিষ্কার করা উচিত। কমলা দেবী অতিথিদের দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন যে এই রাস্তার লোকেদের কোনো কাজ শেখানো খুব বেশি কঠিন এবং ক্লান্তিকর ব্যাপার। পুরো হল সেই বেচারি মেয়ের বেইজ্জতিতে খুব নির্দয়ভাবে হাসছিল। সায়নী একবার অভিরাজের দিকে খুব আশাবাদী নজরে তাকাল যে হয়তো আজ সে তাকে এই ভয়ানক অপমান থেকে বাঁচিয়ে নেবে, কিন্তু অভিরাজ নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল এবং সে প্রিয়াঙ্কার বাবার সাথে ব্যবসার বিষয়ে খুব গভীর কথা বলতে লাগল। অভিরাজের এই কাপুরুষ এবং স্বার্থপর ব্যবহার সায়নীর হৃদয়ে বেঁচে থাকা সেই শেষ ভুল ধারণাটিও পুরোপুরি এবং চিরকালের জন্য ভেঙে দিয়েছিল। এখন তার মনে এই মিথ্যা স্বামী এবং তার লোভী পরিবারের জন্য কেবল ঘৃণাই বাকি ছিল। প্রিয়াঙ্কার অহংকার এখন অনেক বেড়ে গিয়েছিল এবং সে সায়নীকে পুরোপুরি পিষে নিজের ক্ষমতার জানান দিতে চাচ্ছিল। সে খুব কড়া এবং আদেশাত্মক গলায় সায়নীকে বলল যে সে তখনই নিজের হাঁটু গেড়ে বসুক এবং নিজের হাতে ওই মদ পরিষ্কার করুক। প্রিয়াঙ্কা বলল যে যদি সে এমন না করে তবে সে তাকে ধাক্কা মেরে এই চমৎকার প্রাসাদ থেকে চিরকালের জন্য বের করে দেবে। সায়নী একদম পাথরের মূর্তির মতো ওখানে দাঁড়িয়ে রইল এবং সে প্রিয়াঙ্কার এই নিচু আদেশ মানতে পরিষ্কার অস্বীকার করল। সায়নীর এই নীরবতা এবং তার অস্বীকার ঋতিকাকে খুব বেশি রাগে ভরিয়ে দিল, কারণ সে নিজের বন্ধুর সামনে ছোট হতে চাচ্ছিল না। ঋতিকা এগিয়ে এসে সায়নীর কাঁধে খুব জোরে ধাক্কা দিল এবং চিৎকার করে বলল যে তার এত বড় সাহস হয় কি করে। ঋতিকা বলল যে 1-2 পয়সার ভিখারিনী তাদের ঘরের নুন খেয়ে তাদেরই অতিথিদের এইভাবে অপমান করতে পারে না। সায়নী ধাক্কা খাওয়ার পরও নিজের ভারসাম্য বজায় রাখল এবং ঋতিকার চোখের দিকে খুব ভয়ানক রাগে তাকাল। তখনই প্রিয়াঙ্কা নিজের সীমা অতিক্রম করে এমন একটি কথা বলে দিল যা সায়নীর ভেতরে ঘুমিয়ে থাকা সেই ভয়ঙ্কর ঝড়কে পুরোপুরি জাগিয়ে দিল। প্রিয়াঙ্কা হাসতে হাসতে বলল যে যেসব অনাথ বাচ্চাদের মা বাবার কোনো হদিস থাকে না তারা সবসময় এমনই জেদি আর বেয়াদব হয়। সে বলল যে সায়নীর মা বাবাও নিশ্চয়ই কোনো চোর বা ভিখারিই থেকে থাকবে যারা একে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল। এটি শুনে সায়নীর শরীরের সব রক্ত আচমকা ফুটতে শুরু করল এবং তার চোখ লাল হয়ে গেল। সায়নী নিজের প্রতিটা অপমান তো খুব নীরবতা এবং ধৈর্যের সাথে সইতে পারত, কিন্তু নিজের মা বাবার অপমান কখনো বরদাস্ত করতে পারত না। তার দাদাজি চন্দ্রবংশীয় রাজবংশের সবচেয়ে মহান এবং সম্মানিত মহারাজা ছিলেন এবং তার মা ছিলেন একজন খুব দয়ালু ও সাহসী রানী, যারা নিজেদের প্রাণ দিয়ে তাকে রক্ষা করেছিলেন। প্রিয়াঙ্কার এই নোংরা এবং বিষাক্ত শব্দগুলো সেই পবিত্র প্রতিশ্রুতিকে পুরোপুরি ভেঙে দিয়েছিল যা সায়নী নিজের দাদাজিকে তার মৃত্যুর সময় দিয়েছিল। এখন তাকে আটকানোর মতো কেউ ছিল না। সায়নী নিজের হাতে ধরা সেই ভারী ট্রেটি কোনো দ্বিধা ছাড়াই সরাসরি সেই দামি মার্বেলের মেঝের ওপর খুব জোরে আছড়ে ফেলল। কাঁচের অনেকগুলো গ্লাস এক পলকে চুরমার হয়ে গেল এবং তাদের জোরালো শব্দ পুরো হলে বাজতে থাকা সেই মধুর সঙ্গীতকে আচমকা থামিয়ে দিল। সব অতিথি একদম খামোশ হয়ে গেলেন এবং তারা পুরোপুরি অবাক হয়ে সেই সাধারণ দেখতে চাকরানির এই ভয়ানক এবং ডরাবনী কাণ্ড দেখতে লাগলেন। কমলাদেবীর মুখ রাগে লাল হয়ে গেল এবং তিনি জোরে চিৎকার করলেন। কমলাদেবী নিজের পুরো শক্তি দিয়ে চিৎকার করতে করতে সায়নীকে বললেন যে তার এত বড় আর নিচু স্পর্ধা হয় কি করে যে সে এসব করল। তিনি বললেন যে আজ তারা এই অহংকারী মেয়েটিকে এই ঘর থেকে এমন ধাক্কা মেরে বের করবেন যে এ নিজের পুরো জীবন সবসময় মনে রাখবে। কমলাদেবী তখনই নিজের ঘরের নিরাপত্তা রক্ষীদের জোরে ডাক দিলেন এবং তাদের আদেশ দিলেন যে তারা সায়নীকে হিড় হিড় করে টেনে বাইরে রাস্তায় ফেলে দিয়ে আসুক, কিন্তু সায়নী নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না এবং সে খুব শান্ত দাঁড়িয়ে রইল। অভিরাজও খুব বেশি রাগে ছিল, কারণ সায়নী প্রিয়াঙ্কার বাবা এবং শহরের সব বড় লোকেদের সামনে তার মিথ্যা সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। সে সায়নীর কাছে এসে নিজের হাত তুলল এবং তাকে এক জোরালো থাপ্পড় মারার খুব একটা কদর্য ও নিচু চেষ্টা করল, কিন্তু অভিরাজের হাত সায়নীর মুখ পর্যন্ত পৌঁছানোর আগেই সায়নী খুব দ্রুত গতিতে তার হাতটিকে হাওয়ায় শক্তি করে ঝরে ফেলল। সায়নীর ধরা এতটাই শক্তি এবং শক্তিশালী ছিল যে অভিরাজ ব্যথায় কাতরাতে লাগল। সায়নী অভিরাজের চোখের দিকে খুব গভীরতা এবং ঘৃণার সাথে তাকাল এবং তার গলায় এমন এক ডরাবনী শীতলতা ছিল যা সবাইকে ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিল। সে একদম পরিষ্কার এবং শক্ত মেজাজে বলল যে আজ থেকে যদি আর কেউ তাকে ছোঁয়ার চেষ্টা করে তবে সে তার হাত চিরকালের জন্য ভেঙে দেবে। অভিরাজ সায়নীর এই ভয়ানক শক্তি এবং তার চোখে দেখা সেই মৃত্যুর ছায়া দেখে পুরোপুরি ঘাবড়ে গেল এবং পিছিয়ে গেল। হলে উপস্থিত সব লোক এই অকল্পনীয় এবং ডরাবনী দৃশ্য দেখে থতমত খেয়ে গেলেন। প্রিয়াঙ্কা যখন এসব দেখল তখন সে খুব বেশি ভয় পেয়ে গেল এবং সে তখনই নিজের বাবার পেছনে লুকানোর চেষ্টা করল, যিনি নিজেও খুব অবাক ছিলেন।
প্রিয়াঙ্কার বাবা নিজের ভারী গলায় কমলা দেবীকে জিজ্ঞেস করলেন যে আসলে এসব কি তামাশা চলছে এবং এই মেয়েটিকে। তিনি খুব রাগের সাথে বললেন যে যদি তাদের পরিবারের এইভাবে অপমান করা হয় তবে তারা এই বিয়ে এখনই এবং এই মুহূর্তেই ভেঙে দেবেন। এটি শুনে কমলা দেবী এবং রীতিকা পুরোপুরি ঘামে ভিজে গেলেন এবং তাদের হোশ উড়ে গেল। কমলা দেবী প্রিয়াঙ্কার বাবার সামনে প্রায় নিজের হাঁটু গেড়ে দিলেন এবং তার কাছে খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাওয়ার লজ্জাজনক নাটক শুরু করে দিলেন। তিনি বললেন যে এই মেয়েটি কেবল এক পাগল এবং চোর চাকরানি, যাকে তারা এখনই পুলিশের হাতে তুলে দিয়ে সরাসরি জেলের কালকুঠুরিতে পাঠিয়ে দেবেন। কমলাদেবী নিজের গার্ডদের আবার খুব জোরে চিৎকার করে ভেতরে ডাকলেন এবং তাদের সায়নীকে জোর করে ধরার কড়া নির্দেশ দিয়ে দিলেন। কিছু গার্ড লাঠি নিয়ে সায়নীর দিকে খুব দ্রুত গতিতে এগোতে লাগল, কিন্তু সায়নী হাসছিল। সায়নীর মুখে ভয় বা ঘাবড়ানোর কোনো চিহ্নই একদম উপস্থিত ছিল না, বরং তার চোখে এক খুব বিপজ্জনক এবং প্রাণঘাতী জয়ের চমক ছিল। সে জানত যে বাইরে অন্ধকারে লুকিয়ে থাকা তার সেই বিশ্বস্ত এবং খুনি বাহিনী এখন পুরোপুরি বেসামাল হয়ে গিয়েছে এবং কেবল একটি ইশারার অপেক্ষা করছে। সে নিজের কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা সেই বিশেষ ফোনের একটি ছোট বাটন খুব শান্তভাবে টিপে দিল, যা ছিল রুদ্রের জন্য সরাসরি সংকেত। এখন খেলা পুরোপুরি বদলে গিয়েছিল। হঠাৎ প্রাসাদের বাইরে অনেকগুলো সাইরেন বাজার জোরালো এবং ডরাবনী শব্দ আসতে লাগল, যা ভেতরে উপস্থিত সব অতিথিকে খুব খারাপভাবে ভয় পাইয়ে দিল। হলের সব বড় জানালা দিয়ে বাইরের সেই উজ্জ্বল লাল এবং নীল আলো ভেতরে আসছিল, যা কোনো বড় বিপদের পরিষ্কার এবং সরাসরি সংকেত দিচ্ছিল। লোকেদের মাঝে এক খুব অদ্ভুত অস্বস্তি এবং ঘাবড়ানি দ্রুত ছড়িয়ে পড়তে লাগল এবং তারা বুঝতে পারছিল না যে আসলে বাইরে কি হচ্ছে। কমলাদেবী এবং অভিরাজও পুরোপুরি বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলেন। ওই গার্ডরা, যারা সায়নীকে ধরার জন্য খুব দ্রুত এগোচ্ছিল, তারাও বাইরের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে নিজেদের জায়গায় দাঁড়িয়ে গেল। তাদের এমন মনে হচ্ছিল যেন বাইরে পুলিশের অনেকগুলো গাড়ি এসে গিয়েছে। কিন্তু আসলে তা পুলিশ নয়, বরং সায়নীর সেই খুনি ও নিজস্ব বাহিনী ছিল। সায়নী নিজের কপালে লাগানো সেই কালো টিপটিকে খুব গর্বের সাথে ছুঁল এবং নিজের চোখ কিছু সময়ের জন্য বন্ধ করে নিল। তার বছরের পর বছরের সেই কঠিন এবং যন্ত্রণাদায়ক বনবাস এখন পুরোপুরি শেষ হচ্ছিল। সায়নী নিজের চোখ খুলল এবং তার নজরে এখন সেই পুরনো অসহায়ত্ব বা হাহাকার একদমই ছিল না, যা এই লোকগুলো গত ৩ বছর ধরে দেখেছিল। তার চোখে এখন এক মহান এবং শক্তিশালী সাম্রাজ্যের সেই সত্য রানী দেখা যাচ্ছিল, যে নিজের শত্রুদের পুরোপুরি ছাই করে দেওয়ার ক্ষমতা রাখত। সে নিজের কোমর সোজা করল এবং তার পুরো শারীরিক হাবভাব আচমকা এতটা বদলে গেল যেন সে কোনো খুব বড় রাজসিংহাসনে বসে আছে। তার এই বদলে যাওয়া ভয়ানক এবং রাজকীয় মুদ্রা সবাইকে খামোশ করে দিল। রীতিকা সায়নীর এই বদলে যাওয়া এবং ডরাবনী রূপ দেখে খুব বেশি ঘাবড়ানি অনুভব করল, কিন্তু সে নিজের মিথ্যা অহংকার বজায় রাখার পুরো চেষ্টা করল। সে কাপা কাপা গলায় সায়নীকে জিজ্ঞেস করল যে বাইরে এসব কি হচ্ছে এবং সে কি পুলিশকে এখানে ডাকার কোনো নিচু চাল চেলেছে। রীতিকা বলল যে পুলিশ তাদের কিছুই করতে পারবে না, কারণ তারা শহরের সবচেয়ে প্রভাবশালী এবং ধনী লোক, যাদের অনেক বড় হাত আছে। সায়নী রীতিকার এই মূর্খতাপূর্ণ এবং বাচ্চাসুলভ কথায় কেবল একটি শীতল রহস্যময় হাসি দিল। সায়নী নিজের গলা একদম শান্ত কিন্তু খুব বেশি খৌফনাক করে বলল যে বাইরে পুলিশ নয়, বরং তোমাদের সবচেয়ে বড় এবং ভয়ানক মৃত্যু দাঁড়িয়ে আছে। সে বলল যে তোমরা লোকরা একটি খুব শান্ত এবং ঘুমন্ত আগ্নেয়গিরিকে উস্কে দেওয়ার যে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ভুলটি করেছ, তার সাজা তোমরা নিশ্চয়ই পাবে। তোমরা ভাবতে যে তোমরা একটি সাধারণ গরিব মেয়েকে পিষছ, কিন্তু তোমরা অজান্তেই সাক্ষাৎ মৃত্যুকে নিজেদের ঘরে ডেকে নিয়েছ। এটি শুনে কমলাদেবীর কপালে অনেক ঠান্ডা ঘাম এসে গেল। অভিরাজের বুক খুব জোরে জোরে ধড়ফড় করতে লাগল, কারণ তার এখন এটি উপলব্ধি হচ্ছিল যে এসব কেবল কোনো সাধারণ তামাশা একদমই নয়। সায়নীর আত্মবিশ্বাস এবং বাইরে উপস্থিত সেই ভারী পুলিশ বা বাহিনীর মোতায়েন তার ভেতরে এক খুব অদ্ভুত এবং ডরাবনী খৌফ পুরোপুরিভাবে তৈরি করে দিয়েছিল। সে প্রিয়াঙ্কার বাবার দিকে সাহায্যের জন্য তাকাল, কিন্তু তিনি নিজেও এই পুরো ডরাবনী পরিবেশে খুব বেশি ভয় পাওয়া এবং ঘাবড়ে যাওয়া মনে হচ্ছিলেন। শর্মা পরিবারের সেই মিথ্যা দাপট এখন পুরোপুরি ধসে পড়ছিল। হলের প্রতিটি মানুষের শ্বাস পুরোপুরি থমকে গিয়েছিল এবং তারা সবাই প্রাসাদের সেই বিশাল মূল দরজার দিকে খুব খৌফ নিয়ে দেখছিল। বাইরে ভারী এবং মজবুত জুতোর একসাথে কদম ফেলার শব্দ আসছিল, যা কোনো খুব বড় এবং প্রশিক্ষিত বাহিনীর সেখানে উপস্থিত থাকার পরিষ্কার প্রমাণ ছিল। এমন মনে হচ্ছিল যেন কোনো পুরো ছাউনি এই প্রাসাদকে চারদিক থেকে খুব মজবুতভাবে ঘিরে ফেলেছে এবং কারো বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই।
এই রাত এক ভয়ানক স্বপ্নের মতো ছিল। সায়নী একদম শান্ত এবং নির্ভীক হয়ে ওখানে দাঁড়িয়ে রইল, এবং সে নিজের শত্রুদের মুখে ছেয়ে যাওয়া সেই খফ এবং মৃত্যুর ভয় খুব আনন্দের সাথে দেখছিল। সে জানত যে যখন সে নিজের কপাল থেকে এই কালো টিপটি সরিয়ে নিজের আসল এবং রাজকীয় রূপ দুনিয়াকে দেখাবে, তখন এই সব লোকেদের আত্মা পুরোপুরি কেঁপে যাবে। এটি কেবল শুরু ছিল, এবং এই লোভী ও অহংকারী লোকেদের নিজের প্রতিটি জুলুম আর পাপের খুব ভারী দাম নিজেদের প্রাণ দিয়ে চুকিয়ে দিতে হতো। ন্যায়ের সেই খফনাক চক্র এখন পুরোপুরি ঘুরে গিয়েছিল। প্রাসাদের সেই বিশাল এবং জাঁকজমকপূর্ণ হলে হঠাৎ এক খফনাক এবং প্রাণঘাতী নিস্তব্ধতা পুরোপুরি ছেয়ে গেল, যা দেখে সব অতিথি কেঁপে গিয়েছিলেন। বাইরে থেকে আসা ওই ভারী জুতোর ডরাবনী শব্দ এখন মূল দরজার একদম কাছে পৌঁছে গিয়েছিল, এবং প্রতিটি মানুষ নিজের শ্বাস চেপে দাঁড়িয়েছিল। কমলা দেবীর মুখের সব রং পুরোপুরি উড়ে গিয়েছিল, এবং তিনি কোনো প্রাণহীন মূর্তির মতো নিজের জায়গায় জমে গিয়েছিলেন। অভিরাজ এবং প্রিয়াঙ্কাও ক্ষোভের চোটে একে অপরের হাত ধরে সেই দরজার দিকেই দেখছিল। সায়নী হলের মাঝখানে একদম শান্ত এবং নির্ভীক দাঁড়িয়েছিল, এবং তার রূপ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। সে এখন কোনো অসহায় বা ভীতু চাকরানি মনে হচ্ছিল না, বরং তার চোখে এক মহান এবং শক্তিশালী সাম্রাজ্যের মহারানীর সেই আসল অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। সে নিজের কাঁধ একদম সোজা করল, এবং তার পুরো শারীরিক হাবভাব এত বেশি ডরাবনী এবং রাজকীয় হয়ে গিয়েছিল যে কেউ তার সাথে চোখ মেলাতে পারছিল না। সে নিজের শত্রুদের চোখে সেই খফনাক ভয় দেখছিল। ঋতিকা নিজের কাপা কাপা ঠোঁটে কিছু বলার চেষ্টা করল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বাইরে বের হতে পারল না। সায়নী ধীর এবং রাজকীয় গতিতে নিজের ডান হাত তুলল এবং নিজের কপালে সাজানো সেই কালো টিপটিকে খুব গর্বের সাথে ছুঁয়ে নিল। এই কালো টিপ কেবল একটি সামান্য সাজসজ্জা একদমই ছিল না, বরং এটি ছিল তার সেই মহান এবং পবিত্র রাজপরিবারের সবচেয়ে বড় রহস্য, যা সে দুনিয়া থেকে লুকিয়ে রেখেছিল। অতিথিদের নজর এখন কেবল সায়নীর ওপরই আটকে গিয়েছিল। সায়নী নিজের চোখ বন্ধ করল এবং নিজের মৃত দাদাজিকে মনে করে সেই কালো টিপটি এক ঝটকায় নিজের কপাল থেকে সরিয়ে নিল। টিপটি সরানোর সাথে সাথেই তার ভরসা কপালে এক খুব প্রাচীন এবং চকচকে সোনালি রঙের বিশেষ রাজকীয় চিহ্ন পুরোপুরি ফুটে সবার সামনে চলে এলো। এই চিহ্ন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এবং ধনী চন্দ্রবংশীয় রাজপরিবারের একমাত্র উত্তরাধিকারীর সবচেয়ে বড় এবং পবিত্র নিশান ছিল, যা কেউ অস্বীকার করতে পারত না। হলে দাঁড়িয়ে থাকা অনেক বড় শিল্পপতি এই নিশানটি তখনই চিনে ফেললেন। প্রিয়াঙ্কার বাবা যেমনই ওই পবিত্র এবং রাজকীয় নিশানটি দেখলেন, অমনি তার হোঁশ উড়ে গেল এবং তিনি হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেলেন। তিনি ভালোভাবেই জানতেন যে এই নিশান কেবল এবং কেবলমাত্র মহান চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই আসল রাজাদের কাছেই থাকে, যাদের হুকুম পুরো দুনিয়া মানে। কমলা দেবী প্রিয়ঙ্কার বাবাকে এইভাবে মাটিতে পড়ে যেতে দেখলেন, তখন তার বুক জোরে ধরভর করতে লাগল, এবং তিনি নিজের মৃত্যুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলেন। অতিথিদের মাঝে খুব জোরে কানাঘুষা শুরু হয়ে গেল। তখনই প্রাসাদের ওই বিশাল এবং মজবুত মূল দরজাগুলো একটি জোরালো এবং ভয়ানক শব্দের সাথে বাইরে থেকে পুরোপুরি খুলে দেওয়া হল। কালো রঙের দামি পোশাক পরার শত শত অস্ত্রের সজ্জিত খুনি অঙ্গরক্ষক একসাথে হলের ভেতরে খুব দ্রুত গতিতে দাখিল হতে লাগল। তাদের হাতে খুব আধুনিক এবং বিপজ্জনক অস্ত্র ছিল, এবং তাদের মুখে এক এমন মৃত্যুসম নিস্তব্ধতা ছিল যা সবাইকে ভেতর পর্যন্ত পুরোপুরি ভয় পাইয়ে দিল। শর্মা পরিবারের সব নিরাপত্তারক্ষী নিজেদের অস্ত্র ফেলে মাটিতে শুয়ে পড়েছিলেন এবং খুব বাজেভাবে কাঁপছিলেন। ওই সব খুনি অঙ্গরক্ষকদের ঠিক পেছনে এক খুব লম্বা এবং মজবুত মানুষ ভেতরে এলো, যে চমৎকার এবং দামি রাজকীয় পোশাক পরেছিল। এটি রুদ্র ছিল, যে চন্দ্রবংশীয় রাজপরিবারের সবচেয়ে বড় এবং বিশ্বস্ত সেনাপতি ছিল, যার ইশারায় পুরো দুনিয়ার বড় বড় সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া হতো। রুদ্রের চোখে এক খৌফনাক এবং ভয়ানক আগুন জ্বলছিল, যা দেখে অভিরাজ এবং ঋতিকা ঘামে ভিজে গেলেন এবং পিছিয়ে যেতে লাগলেন। রুদ্র হলে উপস্থিত সব মানুষকে খুব ঘৃণাভরা নজরে দেখল। রুদ্র কারো দিকে খেয়াল না দিয়ে নিজের ভারী কদমে সোজা সেই জায়গায় পৌঁছাল যেখানে সায়নী পুরোপুরি শান্ত এবং নির্ভীক দাঁড়িয়েছিল। সে সায়নীর কপালে চমকানো সেই পবিত্র সোনালী রাজকীয় নিশানটি দেখল এবং তার চোখে খুব গভীর সম্মান উপচে পড়তে লাগল। রুদ্র নিজের তলোয়ার গর্বের সাথে খাপ থেকে বাইরে বের করল এবং সেটিকে সায়নীর পায়ে রেখে নিজের দুই হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল।
এই দৃশ্য দেখে কমলা দেবী এবং অভিরাজের শ্বাস গলায় পুরোপুরি আটকে গেল। রুদ্র হাঁটু গেড়ে বসতেই হলে উপস্থিত ওইসব খুনি অঙ্গরক্ষকও একসাথে নিজেদের হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং তারা মাথা নিচু করে নিল। রুদ্র নিজের ভারী এবং গম্ভীর গলায় চিৎকার করে বলল যে মহান এবং সর্বশক্তিমান চন্দ্রবংশীয় সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী মহারানী সায়নী দেবীর জয় হোক। এই ভয়ঙ্কর এবং ডরাবনী শব্দ পুরো হলে এত জোরে প্রতিধ্বনিত হল যে প্রাসাদের জানালার কাঁচও পুরোপুরি কাঁপতে শুরু করেছিল। শর্মা পরিবারের সব লোক এখন পুরোপুরি শকে চলে এসেছিলেন। কমলাদেবী নিজের 2 হাত দিয়ে নিজের মাথা ধরে নিলেন এবং তিনি পাগলের মতো জোরে জোরে বিড়বিড় করতে লাগলেন যে এসব এক ভয়ানক মিথ্যা। তিনি বললেন যে এই মেয়েটি কেবল এক রাস্তার ভিখারিনী, যাকে তিনি দয়া করে নিজের এই চমৎকার ভরে কেবল আশ্রয় দিয়েছিলেন। কমলাদেবী রুদ্রের দিকে আঙুল তুলে চিৎকার করলেন যে এসব এক বড় নাটক এবং তিনি পুলিশ ডেকে এদের সবাইকে জেলে পাঠিয়ে দেবেন। কিন্তু তার এই মিথ্যা এবং বাচ্চাসুলভ ধমকির কারও উপর কোনো প্রভাব পড়ছিল না। রুদ্র নিজের লাল এবং রাগে ভরা চোখ দিয়ে কমলাদেবীর দিকে তাকালো এবং তার গলায় সাক্ষাৎ মৃত্যুর সেই ডরাবনী খোফ লুকিয়েছিল। সে খুব শক্ত এবং কড়া মেজাজে বলল যে তোমার এত নিচু এবং নোংরা যোগ্যতা নাই যে তুমি আমাদের মহান মহারানীর সামনে জবানও খুলতে পারো। রুদ্র বলল যে তোমরা লোভী কুকুররা যে সিংহীকে খাঁচায় বন্দি করার খুব বড় ভুলটি করেছ, সে আজ তোমাদের সবাইকে ছাই করে দেবে। কমলাদেবী রুদ্রের এই শব্দগুলোতে খুব বেশি ভয় পেয়ে গেলেন। অভিরাজ নিজেকে সামান্য মজবুত দেখানোর কদর্য এবং মিথ্যা চেষ্টা করল এবং সে কাঁপা কাঁপা পায়ে রুদ্রের দিকে এগিয়ে গেল। সে বলল যে অভিরাজ বলতে লাগল যে এটি তার নিজস্ব বাড়ি এবং তারা সবাই এভাবে অস্ত্র নিয়ে তার বাড়িতে বিনা অনুমতিতে জোর করে অনুপ্রবেশ একদমই করতে পারে না। অভিরাজ পুলিশ কমিশনারের নাম নিয়ে হুমকি দিল যে সে এখনই একটি ফোন করবে আর তারা সবাই খুব খারাপভাবে শ্রীঘরের আড়ালে পৌঁছবে। রুদ্র অভিরাজের এই মূর্খতাপূর্ণ এবং ফাঁপা হুমকির ওপর কেবল একটি কুটিল হাসি দিল। ঠিক সেই সময় দরজা দিয়ে আরও একজন খুব বৃদ্ধ এবং সম্মানিত ব্যক্তি ভেতরে দাখিল হলেন, যিনি দামি সাদা কাপড় পরেছিলেন এবং তার হাতে কিছু ফাইল ছিল। এটি চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সবচেয়ে প্রধান এবং শক্তিশালী আইনি উপদেষ্টা ছিল, যার বানানো কড়া নিয়মের সামনে দেশের সরকারও নিজের মাথা নত করে দিত। সে খুব শান্ত কিন্তু ডরাবনী কদমে হাঁটতে হাঁটতে অভিরাজের সামনে সেই সব কাগজপত্র জোরালোভাবে ছুড়ে দিল যা সে নিয়ে এসেছিল। অভিরাজ সেই কাগজপত্রগুলো দেখল এবং তার হোঁশ পুরোপুরি উড়ে গেল। উপদেষ্টা নিজের গম্ভীর এবং ভারী গলায় সব অতিথিদের সম্বোধন করে বললেন যে এই প্রাসাদ এবং এই পুরো শর্মা সাম্রাজ্য এখন পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছে। সে জানালো যে মহারানী সায়নী নিজের অসীম এবং অঢেল রাজকীয় দৌলত ব্যবহার করে এদের সব ভারী ঋণ খুব চুপি চুপি এবং সহজে কিনে নিয়েছেন। উপদেষ্টা খুব অহংকারের সাথে বললেন যে এখন এই পুরো প্রাসাদ এবং এদের সব ব্যবসা আইনিভাবে কেবল মহারানী সায়নীরই সম্পত্তি। এই ভয়ানক সত্য শুনে প্রিয়াঙ্কা এবং ঋতিকা হাউ হাউ করে কাঁদতে লাগল। প্রিয়াঙ্কার বাবা, যিনি এতক্ষণ মাটিতে বসে কাঁপছিলেন, তিনি তক্ষুনি উঠে সায়নীর সামনে হাত জোড় করে খুব কাকুতি মিনতি করে দাঁড়িয়ে পড়লেন। তিনি খুব কান্নাসুর গলায় সায়নীর কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে তার এই নিচু এবং ধোঁকাবাজ শর্মা পরিবারের সাথে এখন কোনো সম্পর্ক নেই। তিনি বললেন যে অভিরাজ এবং তার মা তার সাথে খুব বড় ধোঁকা করেছে এবং তিনি নিজের মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে এই ভিখারির সাথে কখনোই করবেন না। অভিরাজ এটি শুনে পুরোপুরি ভেঙে পড়ল এবং মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। প্রিয়াঙ্কাও এখন পুরোপুরি নিজের জেদ এবং অহংকার ভুলে গিয়েছিল এবং সে খুব বাজেভাবে কাঁদতে কাঁদতে নিজের বাবার পেছনে লুকানোর চেষ্টা করছিল। কিছুক্ষণ আগে যে মেয়েটি সায়নীকে নিচু চাকরানি বলে তাকে হাঁটু গেড়ে বসে মেঝে পরিষ্কার করার খুব নিষ্ঠুর আদেশ দিচ্ছিল, আজ সেই মেয়েটি নিজেই এক অসহায় এবং লাচার ভিখারিনীর মতো সায়নীর সামনে নিজের প্রাণ এবং ইজ্জতের ভিক্ষা চাওয়ার জন্য দাঁড়িয়েছিল। সায়নী প্রিয়াঙ্কার দিকে খুব শীতল এবং ঘৃণাভরা নজরে তাকাল। সায়নী নিজের নীরবতা ভাঙল এবং তার গলা পুরো হলে কোনো গর্জনকারী ভয়ঙ্কর এনঙ্কর এবং ঝড়ের মতো খুব জোরে প্রতিধ্বনিত হতে লাগল। সে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে বলল যে তুমি নিজের অহংকারে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে যে তুমি এক গরিব মেয়ের রূপে আমার মনুষ্যত্বকে আমার দুর্বলতা ভেবে নিয়েছিলে। সায়নী বলল যে তুমি আমার মা বাবার যে ঘোর এবং নিচু অপমান করেছ তার ক্ষমা তুমি এই জন্মে তো একদমই পেতে পারো না। প্রিয়াঙ্কা ভয়ের চোটে হাউ হাউ করে কাঁদতে আর কাঁপতে লাগল। ঋতিকা যখন দেখল যে পরিস্থিতি পুরোপুরি তাদের বিরুদ্ধে চলে গিয়েছে এবং তাদের মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে, তখন সে সেখান থেকে চুপি চুপি পালানোর চেষ্টা করল
সে খুব টিপটিপ পায়ে হলের পেছনের দরজার দিকে এগোচ্ছিল, কিন্তু রুদ্রের তেজ এবং শকুনের মতো তীক্ষ্ণ নজর তাকে তক্ষুনি সহজে ধরে ফেলল। রুদ্র নিজের এক খুনি অঙ্গরক্ষককে ইশারা করল যে ঋতিকার চুল খুব নির্দয়ভাবে ধরল এবং তাকে হির হির করে টেনে আবার সায়নীর সামনে এনে ফেলল। ঋতিকা ব্যথায় চিৎকার করতে লাগল এবং সে নিজের হাত জোর করে নিল। সায়নী ঋতিকার ভীতু এবং চোখের জলে ভেজা মুখটি গভীরভাবে দেখল এবং তার সেই সব দিনের কথা মনে পড়ে গেল যখন সে তাকে রোজ অপমানিত করত। সায়নী একদম শীতল স্বরে বলল যে তুমি আমাকে এই ঘরের অন্ধকার এবং নোংরা স্টোর রুমে বন্ধ করতে চেয়েছিলে যাতে আমি কোনো অতিথির নজরে না আসি। সায়নী বলল যে এখন তুমি তোমার পুরো জীবন এমন এক অন্ধকার এবং খৌফনাক কালকুঠরিতে কাটাবে যেখান থেকে তোমার চিৎকার শোনার মতো কোনো মানুষ কখনো থাকবে না। ঋতিকা কি শুনে পুরোপুরি অজ্ঞান হয়ে পড়ে গেল। অভিরাজ এখন পুরোপুরি এক লাচার এবং অসহায় কীটের মতো মাটিতে হামাগুড়ি দিয়ে সায়নীর পায়ের কাছে চলে এলো এবং তার জুতো ধরে কাঁদতে লাগল। সে খুব কাকুতি মিনতি করে বলল যে সে তার স্বামী এবং সে যা কিছু করেছে তা সব তার মায়ের চাপে পড়ে এক বাধ্যবাধকতায় করেছে। অভিরাজ বলল যে সে তাকে খুব ভালোবাসে এবং সে এখন তার সব দৌলত সামলাতে তাকে পুরো সাহায্য করবে যদি সে তাকে ক্ষমা করে দেয়। সায়নী অভিরাজের এই ভয়ানক নিচুতায় খুব জোরে হাসল। সায়নী অভিরাজকে নিজের পা দিয়ে খুব জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং তার চোখে কেবল ভয়ঙ্কর এবং খৌফনাক ঘৃণা দেখা যাচ্ছিল। সে বলল যে তোমার মতো নিচু এবং স্বার্থপর জানোয়ার কারো ভালোবাসা বা সম্মানের যোগ্য একদমই নয়, কারণ তুমি টাকার জন্য নিজের আত্মা পর্যন্ত বেচে দিয়েছ। সায়নী সেই ডিভোর্সের কাগজপত্রের কথা মনে করিয়ে দিয়ে বলল যে আমি আগেই তোমার ওই নোংরা এবং মিথ্যা সম্পর্ক থেকে পুরোপুরি আজাদ হয়ে গিয়েছি, যেটাতে তুমি নিজেই আমাকে দিয়ে সাইন করিয়েছিলে। অভিরাজ ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কমলাদেবীর সব অহংকার এবং তাদের সেই মিথ্যা দাপট এখন পুরোপুরি ভেঙে তাদের পায়ের নিচে কাঁচের মতো ছড়িয়ে পড়েছিল এবং তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন। তিনি কখনো হাসছিলেন তো কখনো হাউ হাউ করে কাঁদতে লাগছিলেন, কারণ তিনি এটি বরদাস্ত করতে পারছিলেন না যে এক চাকরানী তার সব কিছু ছিনিয়ে নিয়েছে। তিনি বারবার সেই চুরি হওয়া নেকলেসের নাম নিচ্ছিলেন এবং বলছিলেন যে সায়নী ওই নেকলেস চুরি করেছে আর তাকে পুলিশ ধরে জেলে পুরে দেবে। রুদ্র তাকে তখনই চুপ থাকতে বলল। সায়নী রুদ্রকে ইশারা করল এবং রুদ্র কোটের পকেট থেকে সেই মখমলের কৌটোটি বাইরে বের করে নিল, যাতে ওই দামি নেকলেস রাখা ছিল। রুদ্র সেই কৌটোটি হাওয়ায় লোফাতে লোফাতে বলল যে এই সস্তা এবং সামান্য নেকলেসের দাম মহারানীর জুতোর ধুলোর সমানও নয়, যাকে তুমি দামি বলছ। সে কমলাদেবীকে জানালো যে তাদের নিজেরই চাকর টাকার লোভে পড়ে ওই নেকলেস সায়নীর ঘরে লুকিয়েছিল, যার স্বীকারোক্তি তাদের কাছে উপস্থিত আছে। কমলাদেবীর হোশ পুরোপুরি উড়ে গেল। পুরো হল এখন পুরোপুরি সায়নীর ক্ষোভ এবং তার অসীম শক্তির সামনে নিজের মাথা নত করে ফেলেছিল এবং কেউ কিছু বলার সাহস করছিল না। ওইসব প্রভাবশালী এবং ধনী লোক যারা কিছুক্ষণ আগে সায়নীর খুব কুৎসিত রসিকতা করছিল, তারা এখন নিজের প্রাণের ভিক্ষা চাওয়ার জন্য তৈরি ছিল। সায়নী তাদের সবার চোখে সেই খৌফনাক এবং ডরাবনী ভয় দেখল যা সে সবসময় দেখতে চেয়েছিল, এবং এখন তার বদলা পুরোপুরি শুরু হয়ে গিয়েছিল। সে তার পরবর্তী সবচেয়ে শক্ত আদেশ দিল। সায়নী রুদ্রের দিকে তাকিয়ে এক খুব শান্ত কিন্তু বিপজ্জনক এবং ডরাবনী গলায় বলল যে এই প্রাসাদের সব দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হোক। সে হুকুম দিল যে শর্মা পরিবারের কোনো সদস্য আজ রাতে এই প্রাসাদ থেকে বাইরে যাওয়া উচিত নয়, কারণ কাল সকাল তাদের জন্য খুব ভয়ানক দিন নিয়ে আসতে চলেছে। সায়নী বলল যে এখন সে নিজের সেই আসল এবং চমৎকার রাজকীয় মহলে ফিরে যাবে, যেখান থেকে তাকে তার দাদাজি খুব বিশেষ উদ্দেশ্যে দূরে পাঠিয়েছিলেন। রুদ্র খুব সম্মানের সাথে মাথা নত করল। সায়নী শেষবারের মতো ওই চমৎকার কিন্তু মিথ্যা এবং অপয়া হলের চারদিকে নিজের নজর ঘোরাল এবং সেখানে উপস্থিত প্রতিটি মানুষকে গভীর ও ঘৃণাভরা নজরে দেখল। সে এখন একদম এক শক্তিশালী এবং মহান সাম্রাজ্যের মতো নিজের কদম বাড়িয়ে সেই বিশাল দরজার দিকে হাঁটতে লাগল, যেখান থেকে তাকে নিজের সফরের শুরু করতে হয়েছিল। তার অঙ্গরক্ষকরা সম্মানের সাথে তার জন্য রাস্তা বানিয়ে দিল এবং বাকি সব লোক ক্ষোভে কাঁপতে কাঁপতে তাকে বাইরে যেতে দেখে খুব অবাক হচ্ছিল। সেই রাত খুব ঐতিহাসিক এবং ডরাবনী ছিল। সায়নী প্রাসাদ থেকে বাইরে বেরোতেই ওই পুরো আলিশান এবং জাঁকজমকপূর্ণ হল কোনো ভয়ানক শ্মশানের মতো পুরোপুরি খামোশ এবং জনশূন্য হয়ে গিয়েছিল, যেখানে কেবল নিস্তব্ধতা ছিল। অভিরাজ, কমলা দেবী এবং ঋতিকা মাটিতে পড়ে খুব বাজেভাবে কাঁদছিল এবং নিজেদের সোনালী ভবিষ্যৎ শেষ হওয়ার ভয়ানক শোক পালন করছিল। তারা এখন এটি ভালোমতো জেনে গিয়েছিল যে তারা যে মেয়েটিকে দুর্বল চাকরানি ভেবেছিল সে আসলে তাদের মৃত্যুর সবচেয়ে বড় পয়গাম ছিল। তাদের সব অহংকার আর টাকা সব কিছু লুট হয়ে গিয়েছিল।
প্রাসাদের বাইরে পা রাখতেই ঠান্ডা এবং তেজ হাওয়া সায়নীর গোক ছুল এবং তার নতুন ও চমৎকার স্বাধীনতার এক খুব সুখদ অনুভূতি হল। ডজন ডজন চকচকে কালো গাড়ি এবং অনেক অস্ত্রধারী অঙ্গরক্ষক নিজেদের মহান মহারানীর অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং তারা সবাই তার সম্মানে মাথা নত করে দাঁড়িয়েছিল। সায়নী সবার সামনে দাঁড়িয়ে সেই দামি এবং চমৎকার রাজকীয় গাড়ির দিকে খুব গর্বের সাথে এগোল এবং তার ঠোঁটে এক খুব সত্য এবং স্বস্তির হাসি খেলা করছিল। রুদ্র খুব ক্ষিপ্রতার সাথে এগিয়ে এসে গাড়ির ভারী দরজা খুলল এবং সায়নী খুব রাজকীয় মেজাজে ওই আরামদায়ক গাড়ির ভেতরে গিয়ে নিজের জায়গায় বসে পড়ল। গাড়িগুলোর ওই পুরো বড় কনভয় খুব দ্রুত গতিতে সেই প্রাসাদকে পেছনে ফেলে চন্দ্রবংশীয় সাম্রাজ্যের ওই চমৎকার এবং মহান মহলের দিকে দ্রুত এগিয়ে চলল। আজকের এই খফনাক রাত শর্মা পরিবারের জন্য এক খুব বড় শেষের শুরু ছিল, যেখানে সায়নীর জন্য এটি ছিল তার সেই আসল এবং মহান শক্তির প্রথম সকাল। গাড়ির ভেতরে বসেই সায়নী এক গভীর এবং লম্বা শ্বাস নিল এবং নিজের চোখ বন্ধ করে সিটে নিজের মাথা এলিয়ে দিল। বছর বছর পর আজ সে সেই আসল শান্তি এবং স্বস্তি অনুভব করছিল, যার সে সবসময় খুব বেশি তালাশ করছিল। সে নিজের আঙুলে পড়া সেই প্রাচীন এবং রাজকীয় লকেটটিকে খুব ভালোবাসার সাথে ছুল, যা তার আসল শক্তি এবং তার মহান পরিচয়ের সবচেয়ে বড় এবং পবিত্র প্রমাণ ছিল। এখন তাকে আর কারো সামনে নিজের মাথা নত করার বা কারো গালি শোনার কোনো দরকার একদমই ছিল না। পেছনে ফেলে আসা ওই জাঁকজমকপূর্ণ এবং আলিশান প্রাসাদের আলো এখন ধীরে ধীরে খুব বেশি আবছাড় ছোট হয়ে আসছিল। সায়নী জানত যে কাল সকালে সূর্য ওই শর্মা পরিবারের জন্য এমন এক ধ্বংস নিয়ে আসবে যা তারা নিজের পুরো জীবনে কখনো ভুলতে পারবে না। তারা এক খুব মহান এবং শক্তিশালী সাম্রাজ্যের আসল উত্তরাধিকারীকে কাঁদানোর যে ভুলটি করেছিল, তার দাম তাদের নিজেদের সবকিছু হারিয়ে চুকিয়ে দিতে হবে। এখন সে নিজের আসল দুনিয়ায় ফিরে যাচ্ছিল, যেখানে সে কেবল এক রাজত্ব করা সাম্রাজ্য ছিল। গাড়ি চন্দ্রবংশীয় সাম্রাজ্যের ওই বিশাল এবং ঐতিহাসিক মহলের সামনে থামল, যার জাঁকজমকের সামনে বড় বড় কেল্লাও ছোট মনে হতো। মহলের ভারী এবং সোনা দিয়ে বাঁধানো দরজা মহারানীর স্বাগতের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়েছিল। চারদিকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার রাজকীয় সেবক এবং সৈন্যদের এক বাহিনী একসাথে নিজেদের মাথা নত করে সায়নীকে খুব গর্বের সাথে অভিবাদন জানাল। এটি সেই জায়গা ছিল যেখান থেকে সায়নী নিজের জীবনে শুরু করেছিল এবং আজ সে নিজের পুরো শক্তির সাথে ফিরে এসেছে। সায়নী নিজের মহলের সেই প্রধান এবং সবচেয়ে বড় দরবারে দাখিল হল, যেখানে তার দাদাজি কখনো রাজত্ব করতেন। সেখানে রাখা ওই বিশাল এবং সোনার সিংহাসন আজ নিজের আসল এবং মহান উত্তরাধিকারীর অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সায়নী খুব শান্ত এবং রাজকীয় কদমে হাঁটতে হাঁটতে ওই সিংহাসনের দিকে নিজের পা বাড়াল এবং পুরো অধিকারের সাথে তার উপর বসে পড়ল। রুদ্র এবং বাকি সব বিশেষ উপদেষ্টা পুরোপুরি বিশ্বস্ততার সাথে তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়লেন। অন্যদিকে শর্মাপ্রাসাদের ভেতরের দৃশ্য কোনো ভয়ানক শ্মশানঘাটের মতো পুরোপুরি খৌফনাক এবং জনশূন্য হয়ে গিয়েছিল। সব অতিথি নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং কেবল অভিরাজ, কমলাদেবী এবং রীতিকাই ওই বিশাল হলে বেঁচেছিল। তাদের মুখে মৃত্যুর সেই ক্ষোভ পরিষ্কার দেখা যাচ্ছিল, যা তাদের সব জেদ এবং মিথ্যা অহংকারকে পুরোপুরি চুরমার করে দিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে তারা সাক্ষাৎ মৃত্যুকে নিজেদের হাতেই নিজেদের ঘরে ডেকে নিয়েছে। অভিরাজ খুব পাগলের মতো নিজের ফোনে ক্রমাগত নম্বর ডায়াল করছিল, যাতে সে তার প্রভাবশালী বন্ধুদের কাছে সাহায্য চাইতে পারে। কিন্তু কেউ তার ফোন তোলেনি, কারণ শহরের প্রতিটি বড় মানুষের মহারানী সায়নীর আসল শক্তির আন্দাজ হয়ে গিয়েছিল। কোনো মূর্খ মানুষ চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সাথে শত্রুতা করে নিজের পুরো জীবন এবং ব্যবসা বরবাদ করতে চাচ্ছিল না। অভিরাজ হতাশ হয়ে নিজের হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল এবং কাঁদতে লাগল। মহলে বসে থাকা সায়নীর সামনে অনেক বড় বড় স্ক্রিন লাগানো ছিল, যেগুলোতে শর্মা গ্রুপের সব আর্থিক পরিসংখ্যান চলছিল। তার শীতল এবং তীক্ষ্ণ নজর ওই সব পরিসংখ্যান খুব গভীরভাবে পড়ছিল, যেমন কোনো বাজ পাখি তার শিকার। সায়নী দেখছিল। সে জানত যে এই লোভী এবং অহংকারী পরিবারের আসল শক্তি এবং তাদের সব গর্ব কেবল তাদের টাকা এবং তাদের মিথ্যা দাপটের মধ্যেই লুকিয়ে আছে। এখন সে তাদের এই গর্বকে চিরকালের জন্য ধুলোয় মিশিয়ে দিতে চলেছিল। সায়নী নিজের প্রধান আর্থিক উপদেষ্টাকে এক খুব শক্ত এবং কড়া নির্দেশ দিল যে সে যেন এখনই নিজের কাজ শুরু করে দেয়। সে বলল যে শর্মা পরিবারের সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাদের সব ক্রেডিট কার্ড কোনো সময় নষ্ট না করে পুরোপুরি ব্লক করে দেওয়া হোক। সে চাইছিল যে ওই লোকগুলো এক এক টাকার জন্য ঠিক সেইভাবেই মুখাপেক্ষী হয়ে যাক, যেভাবে তারা অন্যকে নিচু দেখাত। উপদেষ্টা তখনই রাজি হলেন এবং নিজের কম্পিউটারে খুব দ্রুত গতিতে কাজ শুরু করে দিলেন। প্রাসাদে বসে থাকা অভিরাজের ফোনে হঠাৎ করে ক্রমাগত অনেকগুলো মেসেজ একসাথে আসতে লাগল, যেগুলোর আওয়াজ খুব ডরাবনি মনে হচ্ছিল।
সে কাঁপা কাঁপা হাতে নিজের ফোন তুলল এবং ওই সব মেসেজ পড়ে তার পায়ের নিচ থেকে মাটি পুরোপুরি সরে গেল। ব্যাংক তাকে সূচিত করেছিল যে তার সব ব্যক্তিগত এবং ব্যবসায়িক অ্যাকাউন্ট পুরোপুরি ফ্রিজ করে দেওয়া হয়েছে এবং সে এখন কাঙাল। তার কোম্পানির সব বড় প্রজেক্ট এবং চুক্তিও পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছিল। কমলাদেবী নিজের মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে হাউ হাউ করে কাঁদছিলেন এবং নিজের সেই মিথ্যা শান শওকত মনে করছিলেন যা শেষ হয়ে গিয়েছিল। তারা এই বিষয়ে বিশ্বাসই করতে পারছিলেন না যে মেয়েটিকে তারা রোজ গালি দিতেন সে এত বড় মহারানী। তাদের সব অভিমান এবং সেই সব টাকা জানিয়ে তারা সবসময় গর্ব করতেন তা সব কিছু এক মুহূর্তেই পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। তাদের কান্নার আওয়াজ ওই খালি প্রাসাদে খুব ডরাবনি মনে হচ্ছিল। ঋতিকা এক অন্ধকার কোণে গুটিসুটি মেরে বসেছিল এবং ভয়ের চোটে তার পুরো শরীর এক শুকনো পাতার মতো বাজেভাবে কাঁপছিল। তার সেই সব তিতো এবং নিচু কথা মনে পড়ছিল যা সে সায়নীকে ওই ছোট নোংরা স্টোর রুমে বন্ধ করার সময় বলেছিল। এখন তার এমন মনে হচ্ছিল যে মহারানী সায়নী তাকে সত্যি কোনো ভয়ানক এবং অন্ধকার কালকুঠুরিতে চিরকালের জন্য পচতে ছেড়ে দেবেন। সে নিজের করা কাজের ওপর অনুতাপ করছিল, কিন্তু এখন সময় পুরোপুরি পেরিয়ে গিয়েছিল। সায়নী নিজের পরিকল্পনার দ্বিতীয় এবং সবচেয়ে বেশি বিপজ্জনক আঘাত করার জন্য রুদ্রকে ইশারা করল, যে আগে থেকেই তৈরি দাঁড়িয়েছিল। সে আদেশ দিল যে শর্মা গ্রুপের সব কালো কারসাজি এবং তাদের বেআইনি কাজের সব গোপন ফাইল তক্ষুনি মিডিয়াকে পাঠিয়ে দেওয়া হোক। এই ফাইলগুলোতে তাদের দ্বারা করা কোটি কোটি টাকার কেলেঙ্কারি এবং কর ফাঁকির ওই সব অকাট্য প্রমাণ উপস্থিত ছিল যা তারা সব সময় লুকিয়ে রাখত। রুদ্র একটি বাটন টিপল এবং কিছু সেকেন্ডের মধ্যেই সেই সব হাড়ির খবর দুনিয়ার সামনে চলে এলো। কিছু মিনিটের মধ্যেই দেশের সব বড় নিউজ চ্যানেল এবং খবরের কাগজের ওয়েবসাইটে শর্মা পরিবারের কালো কীর্তির খবর ছেয়ে গেল। সব দিকে কেবল তাদের কেলেঙ্কারি এবং তাদের ভয়ানক পতনের খবরই খুব জোরে সোরে দেখানো এবং বলা হচ্ছিল। তাদের সেই সব মিথ্যা দাপট এবং তাদের সেই মহান ইজ্জত যা বানাতে তাদের বছর বছর লেগেছিল তা কেবল কিছু মুহূর্তেই ছাই হয়ে গেল। দুনিয়া জুড়ে তাদের নামে কেবল থুতু হচ্ছিল এবং তারা সবচেয়ে বড় অপরাধী হয়ে উঠেছিলেন। প্রিয়াঙ্কার বাবা যখন নিউজ চ্যানেলে এসব দেখলেন তখন তিনি খুব বেশি ভয় পেয়ে গেলেন এবং তিনি তক্ষুনি এক প্রেস কনফারেন্স ডেকে নিলেন। তিনি ক্যামেরার সামনে হাত জোর করে বললেন যে তার এই ধোঁকাবাজ এবং ভ্রষ্ট শর্মা পরিবারের সাথে কোনো সম্পর্ক বা লেনদেন নেই। তিনি নিজের মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে অভিরাজের সাথে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করে দিলেন, যাতে তিনি নিজেকে এই ভয়ঙ্কর এবং খফনাক বরবাদি থেকে বাঁচাতে পারেন। এই খবর শর্মা পরিবারের জন্য কফিনের শেষ পেরেক হিসেবে প্রমাণিত হল। অভিরাজ এসব খবর দেখে পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল এবং সে দৌড়ে প্রাসাদের সেই মূল দরজার কাছে গেল, যা বাইরে থেকে বন্ধ ছিল। সে বাইরে দাঁড়িয়ে থাকা ওই খুনি রাজকীয় গার্ডদের সামনে হাত জোর করে খুব কাকুতি মিনতি করে বলল যে তাকে একবার নিজের স্ত্রী সায়নীর সাথে কথা বলতে দেওয়া হোক। কিন্তু গার্ডরা তার এই কথায় জোরে হেসে তাকে নিজেদের ভারী বন্দুক দিয়ে পেছনের দিকে খুব জোরে ধাক্কা দিয়ে দিল। অভিরাজ মাটিতে পড়ে গেল এবং নিজের ভাগ্যের ওপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সায়নী নিজের চমৎকার মহলে বসে নিউজ চ্যানেলে চলা শর্মা পরিবারের সেই খফনাক বরবাদির সব লাইভ কভারেজ চুপচাপ দেখছিল। তার মুখে করুণা বা দয়ার কোনো চিহ্নই একদম ছিল না, কারণ সে জানত যে এই লোকগুলো এই সাজারই আসল হকদার ছিল। তারা নিজেদের শক্তি এবং টাকার অহংকারে এক নির্দোষ এবং মাসুম মেয়ের জীবনকে নরক বানাতে কোনো কমতি রাখেনি। আজ তাদের সেই সব বোনা পাপ তাদেরই সামনে এক ভয়ানক বিষ হয়ে চলে এসেছিল। রুদ্র খুব সম্মানের সাথে সায়নীর কাছে এলো এবং সে মাথা নিচু করে এক খুব ভালো ও গুরুত্বপূর্ণ খবর মহারানীকে দিল। সে জানালো যে পুলিশ এবং আয়কর বিভাগের বড় আধিকারিকরা ওই প্রমাণগুলোর ভিত্তিতে শর্মা পরিবারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তৈরি করে নিয়েছেন। রুদ্র বলল যে মহারানী সাহিবার বিছানো সেই বিপজ্জনক এবং অব্যর্থ জাল এখনই অপরাধীদের গলায় পুরোপুরি কষে গিয়েছে। সায়নী এটি শুনে এক খুব শান্ত এবং রহস্যময় হাসি নিজের মুখে নিয়ে এলো। সায়নীর নিজের সেই গত ৩ বছর খুব গভীরভাবে মনে পড়ছিল, যখন সে এই লোভী পরিবারের সব জুলুম চুপচাপ সহ্য করেছিল। রান্নাঘরে কাজ করার সময় তার হাতে পড়া সেই ফোসকা এবং ওই লোকেদের দেওয়া সেই সব নোংরা গালি আজও তার মাথায় তাজা ছিল।
সে নিজের দাদাজির কাছে করা সেই ওয়াদাও খুব সততার সাথে পালন করেছিল, কিন্তু এই লোকগুলো সব সীমা অতিক্রম করে দিয়েছিল। আজকের এই ভয়ঙ্কর দিন সেই কষ্ট এবং সেই অপমানের সবচেয়ে বড় এবং অন্তিম পরিণাম ছিল। প্রাসাদের ভেতরের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল, এবং সেই অহংকারী পরিবার এখন নিজেদের মধ্যেই খুব বাজেভাবে লড়াই করতে লাগল। কমলাদেবী পাগলের মতো অভিরাজকে মারতে শুরু করে দিলেন এবং চিৎকার করে বললেন যে এই সব বরবাদি কেবল তার নিজেরই ভুল। তিনি বললেন যে যদি অভিরাজ নিজের ওই চাকরানী স্ত্রীকে কাবু করে রাখত, তবে আজ তাদের এই ভয়ানক দিন কখনো দেখতে হতো না। তারা লোকরা এখন একে অপরের প্রাণ নেওয়ার জন্য পুরোপুরি উঠে পড়ে লেগেছিলেন। অভিরাজও নিজের মায়ের এই কথার খুব আক্রমণাত্মকভাবে জবাব দিল এবং সব দোষ সরাসরি তার মাথায় চাপিয়ে দিল। সে চিৎকার করে বলল যে যদি তার মা ওই চুরি যাওয়া নেকলেসের সেই কদর্য নাটকটি না করত, তবে হয়তো সায়নী কখনোই রূপ দেখাত না। অভিরাজ নিজের মাকে এক লোভী এবং স্বার্থপর মহিলা বলল, যে কেবল টাকার জন্য তার পুরো জীবন এবং ব্যবসা বরবাদ করে দিয়েছে। কখনো একে অপরের সাথে থাকা এই লোকগুলো আজ একে অপরের সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছিল। তখনই সায়নীর কাছে তার প্রধান উকিলের এক খুব জরুরি এবং বিশেষ বার্তা এলো, যা তার ওই পুরনো জীবনের অন্তিম যোগসূত্র ছিল। উকিল জানালেন যে ওই ডিভোর্সের কাগজপত্রগুলোকে আইনিভাবে আদালতে পুরোপুরি জমা করে দেওয়া হয়েছে, যেগুলোতে অভিরাজ স্বাক্ষর করেছিল। এখন আইনি এবং আধিকারিকভাবে সায়নীর ওই নিচু এবং ধোঁকাবাজ শর্মা পরিবারের সাথে কোনো প্রকারের কোনো সম্পর্ক বাকি ছিল না। সে এখন পুরোপুরি স্বাধীন ছিল এবং নিজের শর্তে দুনিয়ার ওপর রাজ করার জন্য তৈরি ছিল। সায়নী রুদ্রের দিকে তাকালো এবং তাকে আদেশ দিল যে সে যেন প্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকা তার সব রাজকীয় সৈনিকদের সেখান থেকে তখনই সরিয়ে নেয়। সে চাইছিল যে পুলিশের ভেতরে যেতে এবং ওই অপরাধীদের তাদের ঘর থেকে হিড়হিড় করে টেনে বাইরে বের করতে কোনো সমস্যা না হয়। সায়নী বলল যে সে নিজের তরফ থেকে তাদের পুরোপুরি বরবাদ করে দিয়েছে এবং এখন দেশের আইন নিজের কাজ খুব কড়াকড়ির সাথে করবে। রুদ্র তখনই নিজের সৈনিকদের পিছিয়ে যাওয়ার এক ঘোড়া এবং সরাসরি আদেশ দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই প্রাসাদের বাইরে অনেকগুলো পুলিশের গাড়ির সাইরেন বাজার জোরালো এবং ডরাবনী শব্দ আসতে লাগল, যা মৃত্যুর পয়গাম মনে হচ্ছিল। এটি একদম সেই সাইরেন ছিল যার মিথ্যা হুমকি দিয়ে কমলা দেবী এবং প্রিয়াঙ্কা সায়নীকে ভয় দেখানোর এবং তাকে জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন। আজ সেই সাইরেন তাদের নিজেদেরই পাপের সাজা হয়ে তাদের দরজায় একদম আসল রূপে এসে দাঁড়িয়ে গিয়েছিল, যা কেউ এড়াতে পারত না। ন্যায়ের এই রূপ দেখে কুদরতের সেই ভয়ানক নিয়ম পুরোপুরি সত্য প্রমাণিত হল। পুলিশের জওয়ানরা খুব জোরে ধাক্কা মেরে প্রাসাদের সেই বিশাল এবং আলিশান দরজা খুলে দিল এবং তারা খুব দ্রুত ভেতরে ঢুকে পড়ল। সবার আগে সেই সিনিয়র ইন্সপেক্টর হাঁকছিলেন, যিনি কখনো টাকার লোভে পড়ে সব সময় শর্মা পরিবারের প্রতিটি ভুল কথায় তাদের তোষামত করতেন। কিন্তু আজ ওই ইন্সপেক্টরের চোখে শর্মা পরিবারের জন্য কেবল ঘৃণা এবং রাগ ছিল, কারণ তাদের কেলেঙ্কারির অকাট্য প্রমাণ পুরো দুনিয়া দেখে ফেলেছিল। ওই ইন্সপেক্টর সরাসরি অভিরাজ এবং কমলা দেবীর দিকে খুব দ্রুত গতিতে এগোলেন। কমলা দেবী যখন পুলিশকে ভেতরে আসতে দেখলেন, তখন তিনি দৌড়ে ওই ইন্সপেক্টরের পায়ে পড়ে গেলেন এবং খুব বাজেভাবে কাঁদতে লাগলেন। তিনি ইন্সপেক্টরকে কোটি কোটি টাকার ঘুষের খুব বড় লোভ দেখালেন এবং বললেন যে সে যেন তাকে এই ভয়ানক এবং মিথ্যা মামলা থেকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। কিন্তু ইন্সপেক্টর জোরে হেসে কমলা দেবীকে নিজের পা দিয়ে পেছনে সরিয়ে দিল এবং বলল যে এখন তাদের কাছে ঘুষ দেওয়ার মতো একটি কড়িও নেই। সে মহান চন্দ্রবংশীয় রাজ পরিবারের সাথে শত্রুতা নিয়ে নিজের চাকরি খোয়াতে চাইছিল না। পুলিশের জওয়ানরা অভিরাজকে খুব নির্দয়ভাবে ধরল এবং তার দুই হাতে লোহার সেই ভারী এবং ঠান্ডা হাতকড়া খুব কড়াকড়ির সাথে পরিয়ে দিল। অভিরাজ জোরে জোরে চিৎকার করতে লাগল এবং টিভি ক্যামেরার দিকে তাকিয়ে নিজের স্ত্রী সায়ানির কাছে খুব কাকুতি মিনতি করে ক্ষমা চাওয়ার কদর্য নাটক করতে লাগল। সে বলছিল যে তাকে একটি শেষ সুযোগ দেওয়া হোক এবং সে চিরকালের জন্য তার এক ভালো ও বিশ্বস্ত স্বামী হয়ে থাকবে। কিন্তু তার এই মিথ্যা এবং দমহীন শব্দ এখন কোনো কাজের ছিল না, কারণ সে হেরে গিয়েছিল। মহিলা পুলিশকর্মীরা রীতিকাকে বই অন্ধকার কোণ থেকে টেনে হিঁচড়ে বাইরে বের করল, যেখানে সে এক ইঁদুরের মতো খুব ভয়ে লুকিয়ে বসেছিল। রীতিকা খুব জোরে জোরে চিৎকার করতে করতে নিজের মাকে ডাকছিল, কিন্তু কমলা দেবী নিজে পুলিশের ঘেরাটোপে খুব বাজেভাবে ফেসেছিলেন। তাদের সেই আলিশান জীবন, দামি জামাকাপড় এবং তাদের সেই সব মিথ্যা অহংকার এখন চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল এবং তাদের আসল জায়গা এখন জেল ছিল। তাদের ধাক্কা মারতে মারতে প্রাসাদ থেকে বাইরে বের করা হলো এবং পুলিশের ওই গাড়িগুলোতে ভরে দেওয়া হলো। সায়নী নিজের সিংহাসনে বসে এই পুরো ডরাবনী এবং চমৎকার ঘটনার সরাসরি সম্প্রচার
নিজের সামনে থাকা ওই বড় স্ক্রিনগুলোতে খুব আনন্দের সাথে দেখছিল। যখন সে ওই অহংকারী মুখগুলোতে সেই খৌফ এবং অসায়ত্ব দেখল, তখন তার মুখে এক খুব ছোট কিন্তু স্বস্তির হাসি নিজে থেকেই চলে এলো। সে ওই ছোট ও নোংরা ঘরে নিজের কাছে যে ন্যায়ের পাকা ওয়াদা করেছিল তা আজ পুরোপুরিভাবে সত্য প্রমাণিত হয়েছিল। সে ওই শয়তানদের তাদের আসল এবং সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েছিল। পরের দিন সকালে যখন দিল্লি শহরে সূর্য উঠল, তখন তার তেজ এবং সোনালি কিরণ সরাসরি ওই মহান মহলের উঁচু চূড়াগুলোতে খুব সুন্দরভাবে পড়ছিল। এই নতুন সকাল কেবল এক সাধারণ দিন ছিল না, বরং এটি মহান চন্দ্রবংশীয় সাম্রাজ্যের এক নতুন এবং খুব শক্তিশালী যুগের চমৎকার ও ঐতিহাসিক শুরু ছিল। সায়নী নিজের মহলের সেই বিশাল এবং সুন্দর বারান্দায় একদম শান্ত দাঁড়িয়েছিল এবং সে ঠান্ডা ও তাজা হাওয়াকে খুব গভীরভাবে অনুভব করছিল। তার মন এখন পুরোপুরি হালকা এবং একদম আজাদ হয়ে গিয়েছিল। রুদ্র খুব সম্মান এবং গর্বের সাথে সায়নীর পেছনে এসে দাঁড়িয়ে গেল এবং সে নিজের মহান মহারানীর সেই চমৎকার জয়ের ওপর তাকে অভিনন্দন জানাল। সে বলল যে মহারানী সাহিবা কোনো অস্ত্র না তুলেই নিজের শত্রুদের যেভাবে ভয়ানক উপায়ে পিষে দিয়েছেন তা এক খুব মহান রণনীতি ছিল। রুদ্র বিশ্বাসের সাথে বলল যে আজ পুরো দুনিয়া জেনে গিয়েছে যে চন্দ্রবংশীয় রাজপরিবারের এই উত্তরাধিকারী নিজের পূর্বপুরুষদের থেকেও বেশি চালাক এবং শক্তিশালী। সায়নী রুদ্রের এই সব সত্য কথা শুনে খুব ধীরভাবে নিজের মাথা নাড়ল। সায়নী রুদ্রের দিকে তাকাল এবং খুব গম্ভীর কিন্তু শান্ত গলায় বলল যে আসল শক্তির মানে কেবল নিজের শত্রুদের পুরোপুরি পিষে দেওয়া নয়। সে বলল যে শক্তির সঠিক ব্যবহার দুর্বল লোকেদের ন্যায় পাইয়ে দেওয়া এবং তাদের রক্ষা করাতে হওয়া উচিত, যাতে দুনিয়ায় কেউ আবার এমন অহংকার না করতে পারে। সে নিজের এই অসীম দাপট এবং শক্তির ব্যবহার ওইসব গরিব ও অসহায় লোকেদের সাহায্যের জন্য করবে যাদের ধনী লোকেরা সবসময় পিষিয়ে দেয়। এটি শুনে রুদ্রের বুক খুব বেশি গর্বে ফুলে গেল। চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই মহান সম্রাজ্ঞী এখন নিজের পুরো শান এবং শৌকাতের সাথে দুনিয়ার ওপর রাজ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে দাঁড়িয়েছিলেন। সে ওইসব বিষাক্ত কাঁটাগুলোকে নিজের রাস্তা থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছিল, যা কখনো তাকে খুব নির্দয়তার সাথে বিধত এবং কষ্ট দিত। তার এই ভয়ঙ্কর এবং খৌফনাক রূপ ওইসব লোভী এবং অহংকারী লোকেদের জন্য এক খুব বড় সবক ছিল, যারা অন্যদের সবসময় দুর্বল ভাবত। সে এখন নিজের নতুন এবং মহান দুনিয়ার দিকে খুব মজবুতভাবে নিজের কদম বাড়াচ্ছিল। জেলের সেই নোনা ধরা আর অন্ধকার কুঠুরিতে অভিরাজ এবং কমলা দেবী নিজেদের ভাগ্যের ওপর খুব বাজেভাবে কাঁদছিল। তাদের সব আলিশান জীবন এখন কেবল একটা ডরাবনী স্বপ্নের মতো ভেঙে পুরোপুরি চুরমার হয়ে গিয়েছিল। অভিরাজ জেলের সেই নোংরা মেঝেতে নিজের মাথা খুব জোরে আছড়াল এবং নিজের মূর্খতার ওপর তার খুব রাগ হচ্ছিল। সে ভাবল যে সে কোনোভাবে নিজের সেই মহান এবং শক্তিশালী স্ত্রী মহারানী সায়নীর থেকে এক শেষ এবং ভয়ঙ্কর বদলা নিশ্চয়ই নেবে। অভিরাজ নিজের এক খুব পুরনো এবং বিপজ্জনক আন্ডারওয়ার্ল্ডের অপরাধী বন্ধুকে জেলের ভেতর থেকে এক গোপন বার্তা পাঠাল। সে নিজের সেই খুনি এবং নির্দয় বন্ধুকে এক খুব বড় অঙ্কের টাকা দেওয়ার এক খুব মিথ্যা কিন্তু বড় লোভ দেখাল। অভিরাজ চাইছিল যে ওই অপরাধী নিজের গ্যাংয়ের সবচেয়ে বিপজ্জনক এবং অস্ত্রে সজ্জিত গুন্ডাদের পাঠিয়ে মহারানী সায়নীকে খুব ভয় দেখাক আর হুমকি দিক। অভিরাজের এই মূর্খতাপূর্ণ এবং নিচু সিদ্ধান্ত তার বেঁচে থাকা জিন্দেগিও পুরোপুরি নরকে ঠেলে দেওয়ার সোজা রাস্তা পরিষ্কার করে দিয়েছিল। আন্ডারওয়ার্ল্ডের সেই কুখ্যাত সর্দার নিজের অহংকারে অন্ধ ছিল এবং তার চন্দ্রবংশীয় রাজঘরানার আসল শক্তির একদমই আন্দাজ ছিল না। সে মাঝরাতের অন্ধকারে নিজের ২৫ জন সবচেয়ে খুনি এবং বিপজ্জনক গুন্ডাকে অস্ত্রের সাথে মহারানী সায়নীর সেই বিশাল মহলের দিকে পাঠিয়ে দিল। ওই অপরাধীদের মূল উদ্দেশ্য ছিল মহলে জোর করে ঢুকে তছনছ করা আর মহারানীকে নিজেদের বন্দুকের জোরে ভয় দেখানো। কিন্তু ওই মূর্খরা জানত না যে তারা সোজা নিজেদের ভয়ানক মৃত্যুর মুখে যাচ্ছে, যেখান থেকে কেউ কখনো ফিরে আসতে পারে না। চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই ঐতিহাসিক মহল বাইরে থেকে যতটা শান্ত আর সুন্দর দেখা যেত, ভেতর থেকে তা কোনো অভেদ্য কেল্লার চেয়ে কম ছিল না। রুদ্র এবং তার খুনি রাজকীয় সৈনিকরা ওই গুন্ডাদের মহলের দেওয়ালের কাছে পৌঁছানোর অনেক আগেই তাদের নিজেদের আধুনিক ক্যামেরায় দেখে নিয়েছিল। রুদ্র এক শীতল এবং খৌফনাক হাসির সাথে নিজের সৈনিকদের ওই ইঁদুরগুলোকে শিকার করার এক কড়া আর সরাসরি আদেশ দিয়ে দিয়েছিল। মহলের সুরক্ষা ব্যবস্থা পুরো দুনিয়ায় সবচেয়ে বেশি মজবুত এবং সবসময় অব্যর্থ বলে মানা হতো। যেমনই ওই অস্ত্রধারী এবং খুনি গুন্ডারা মহলের সেই বিশাল আর বাইরের গেট ভাঙার কদর্য চেষ্টা করতে লাগল, তখনই হঠাৎ তেজ আলো জ্বলে উঠল।
মহলের চারদিকে লুকিয়ে থাকা সেই ঘাতক এবং অব্যর্থ রাজকীয় স্নাইপাররা নিজেদের বন্দুকের লেজার ওই সব অপরাধীদের মাথা আর বুকে নিখুঁতভাবে তাক করে নিল। রুদ্র নিজের ভারী গলায় সতর্কবাণী দিল যে তারা সবাই নিজেদের অস্ত্র তখনই মাটিতে ফেলে দিক, নয়তো তাদের এক মুহূর্তেই ঝাঁঝরা করে দেওয়া হবে। গুন্ডাদের ঘাম ছুটতে লাগল আর তারা খুব বাজেভাবে ঘাবড়ে গেল। অপরাধীরা রুদ্রের ওই ডরাবনী সতর্কবাণীকে খুব মূর্খতাপূর্ণভাবে উপেক্ষা করার চেষ্টা করল এবং নিজেদের বন্দুক থেকে অ্যালোপাথারি ফায়ারিং শুরু করে দিল। রুদ্র তখনই নিজের হাত হাওয়ায় তুলল এবং নিজের সেনাকে ওই সবাইকে পিষে দেওয়ার এক খুব ভয়ঙ্কর আদেশ দিয়ে দিল, যা ছিল তাদের শেষ সময়। কিছু সেকেন্ডের মধ্যে গুলির এমন এক ভয়ানক বৃষ্টি হল যা ওই ২৫ জন গুন্ডাকে তাদের অস্ত্রের সাথে মাটিতে পুরোপুরি ফেলে দিল। তারা নিজেদের প্রাণের ভিক্ষা চাইতে লাগল। সায়ানি নিজের মহলের সবচেয়ে উঁচু এবং সুরক্ষিত বারান্দায় দাঁড়িয়ে ওই পুরো তামাশা খুব নীরবতা আর শান্তির সাথে নিজের চোখে দেখছিল। সে এটি দেখে খুব জোরে হাসছিল যে অভিরাজের মতো কাপুরুষ আর নিচু মানুষ এখনও নিজের ওই কদর্য আর সস্তা চাল থেকে একদমই বিরত হচ্ছে না। সে রুদ্রকে নিজের বিশেষ ফোন থেকে এক শক্ত বার্তা পাঠাল যে ওইসব ধরা পড়া গুন্ডাদের তক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এই রাত ওই অপরাধীদের জন্য নরক হয়ে গিয়েছিল। রুদ্র এইসব আহত আর বিতু অপরাধীদের খুব নির্দয়ভাবে হিড়হিড় করে টেনে পুলিশের ওই ভারী গাড়িগুলোতে বাজেভাবে ছুঁড়ে দিল। ওই গুন্ডারা পুলিশের সামনে তক্ষুনি এই সত্য উগড়ে দিল যে তাদের এই হামলা করার জন্য ওই লোভী অভিরাজ জেলের ভেতর থেকে টাকা দিয়েছিল। পুলিশ ইন্সপেক্টর এই সাক্ষ্য শুনে অভিরাজের বিরুদ্ধে হত্যার ভয়ানক ষড়যন্ত্র করার আরও একটি খুব শক্ত এবং নতুন আইনি মামলা দায়ের করে নিল। এখন অভিরাজের যাবজ্জীবন কারাদণ্ড পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল। পরের দিন সকালে পুলিশের এক খুব বড় টিম অভিরাজকে এক সুরক্ষিত আর সাঁজোয়া গাড়িতে ভরে শহরের সবচেয়ে বড় আদালতের দিকে নিয়ে গেল। আদালতের সেই বিশাল কামরা মিডিয়ার বড় বড় ক্যামেরা আর মানুষের ভারী ভিড়ে পুরোপুরি ঠাসা ছিল, যারা এই বড় রায়ের অপেক্ষা করছিল। অভিরাজের হাতে আর পায়ে খুব ভারী আর মোটা লোহার শিকল বাঁধা ছিল এবং তাকে কোনো খুনি জানোয়ারের মতো দেখাচ্ছিল। তার অহংকার ভেঙে গিয়েছিল। মহারানী সায়নীও নিজের পুরো রাজকীয় এবং জাঁকজমকপূর্ণ লটবহরের সাথে ওই বড় আদালতে খুব শান আর সম্মানের সাথে পৌঁছল, যেখানে জাজ সাহেবও তার সম্মানে মাথা নত করলেন। সায়নী আদালতের ভেতরে কদম রাখতেই তার সেই প্রভাবশালী আভা পুরো কামরায় এক খুব গভীর আর ডরাবনী নিস্তব্ধতা পুরোপুরি ছড়িয়ে দিয়েছিল। সে এক খুব দামি ঐতিহ্যবাহী রাজপুতি পোশাক পরেছিল এবং তার কপালে সেই সোনালি রাজকীয় চিহ্ন খুব জ্বলজ্বল করছিল। অভিরাজ সায়নীকে দেখে কাঁপতে লাগল। অভিরাজ খুব বাজেভাবে কাঁপতে নিজের ভারী শিকল টেনে হিচড়ে মহারানী সায়নীর কদমের কাছে গিয়ে লাচার হয়ে মাটিতে পড়ে গেল। সে নিজের ২ হাত জোড় করে নিল এবং খুব কাকুতি বিনতি করে বলল যে তাকে এই ভয়ানক আর খৌফনাক সাজা থেকে যে কোনোভাবে বাঁচিয়ে নেওয়া হোক, কারণ সে মরতে চায় না। অভিরাজ বলল যে সে যা কিছু নিচু কাজ করেছে তা সব কেবল নিজের লোভী মায়ের মিথ্যে চাপে পড়ে করেছিল, কিন্তু সায়নীর মন পাথর হয়ে গিয়েছিল। সায়নী অভিরাজের চোখের জল আর তার ওই কদর্য নাটক খুব শীতল আর ঘৃণাভরা নজরে দেখল এবং তার গলায় এক খুব ডরাবনী শান্তি ছিল। সে বলল যে তুমি এক খুব কাপুরুষ আর দুর্বল মানুষ, যে নিজের সব ভুলের ভারী বোঝা নিজের বৃদ্ধা মায়ের মাথায় চাপিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়। সায়নী আদালতের সামনে স্পষ্টভাবে বলল যে এই নিচু মানুষটি তাকে মারার জন্য অপরাধীদের টাকা দিয়েছিল। অভিরাজ ঘামে ভিজে গেল। সায়নীর সবচেয়ে প্রধান এবং শক্তিশালী আইনি উপদেষ্টা জজ সাহেবের সামনে সেই সব অকাট্য প্রমাণ পেশ করে দিলেন, যা অভিরাজের ওই ভয়ানক আর নিচু অপরাধ প্রমাণ করত। এই প্রমাণগুলোর মধ্যে অভিরাজের সেই গোপন কল রেকর্ডিং এবং ব্যাংকের ওইসব বড় লেনদেন অন্তর্ভুক্ত ছিল, যা সে ওই বিপজ্জনক অপরাধীদের সাথে জেল থেকে করেছিল। জজ সাহেব ওইসব প্রমাণ খুব মনোযোগ আর গভীরভাবে দেখলেন এবং তার মুখে ওই লোভী অপরাধীর জন্য খুব বেশি রাগ পরিষ্কার ফুটে উঠছিল। অভিরাজের ভাগ্য সিল হয়ে গেল। জজ সাহেব নিজের খুব ভারী আর আইনি হাতুড়ি মেঝেতে জোরে মারলেন এবং পুরো আদালতে এক ডরাবনী আর ভয়ানক খামোশি পুরোপুরি ছেয়ে গিয়েছিল। তিনি নিজের ঐতিহাসিক রায় শোনানোর সময় বললেন যে অভিরাজ এবং কমলা দেবী মহারানী সায়নীর সাথে যা কিছু ভয়ানক আর ঘৃণ্য অপরাধ করেছেন তা কখনোই ক্ষমা করা যেতে পারে না। জজ সাহেব অভিরাজকে ধোঁকাবাজি এবং হত্যার ভয়ানক ষড়যন্ত্র করার সেই গুরুতর অপরাধে নিজের পুরো জীবন জেলে কাটানোর কড়া সাজা শোনালেন। এটি শুনে অভিরাজ জোরে চিৎকার করতে লাগল। কমলা দেবী এবং ঋতিকাকেও তাদের ওইসব নোংরা আর নিচু অপরাধের জন্য আদালত অনেক বছরের খুব কঠোর আর ভয়ানক জেলের কড়া সাজা পুরোপুরি শুনিয়ে দিয়েছিল। তারা দুজনও কাঠগড়ায় দাঁড়িয়ে নিজেদের ওই কালো আর ভয়ানক কর্মের ওপর খুব বাজেভাবে চোখের জল ফেলছিল
কিন্তু এখন তাদের কেউ কোনো সাহায্য করতে পারত না। প্রিয়াঙ্কার পরিবারও এই পুরো খফনাক তামাশা টিভিতে দেখছিল এবং তারা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিল যে তারা বেঁচে গিয়েছে। সায়নী নিজের সেই চমৎকার রাজকীয় উকিলদের দলের সাথে খুব গর্ব আর সম্মানের সাথে ওই বিশাল আদালত থেকে বাইরে বেরোল, যেখানে হাজার হাজার মানুষ তার এক ঝলক দেখার জন্য দাঁড়িয়েছিল। মিডিয়ার ক্যামেরার ফ্ল্যাশলাইট তার দিকে খুব দ্রুত গতিতে ঝলকাচ্ছিল এবং প্রত্যেকে মহারানীর সেই অসীম শক্তির খুব প্রশংসা করছিল। সায়নী ওইসব সাংবাদিকদের দিকে তাকিয়ে এক খুব শান্ত আর রহস্যময় হাসি দিল, যা এটি প্রমাণ করে দিল যে সেই রানী। সে নিজের গাড়ির দিকে এগোল। আদালত থেকে বাইরে আসতেই পুলিশের জওয়ানরা অভিরাজকে খুব নির্দয়ভাবে ধাক্কা মারতে মারতে ওই ভারী আর কালো জেলের গাড়িতে পুরোপুরি ঠেলে নিয়েছিল। অভিরাজ গাড়ির সেই ছোট আর লোহার জালি দেওয়া জানালা দিয়ে বাইরে দেখল এবং তার নজর মহারানী সায়নীর ওপর পড়ল, যে নিজের চমৎকার গাড়িতে খুব শান নিয়ে বসছিল। সে এটি দেখে খুব ভয়ানক সদমা পেল যে মেয়েটিকে সে সবসময় নিজের পায়ের জুতো মনে করত, সে আজ আকাশ ছুঁয়ে ফেলছে। রুদ্র খুব ক্ষিপ্রতা আর সম্মানের সাথে গাড়ির সেই ভারী দরজা বন্ধ করল এবং গাড়িগুলোর ওই পুরো রাজকীয় কনভয় আদালতকে পেছনে ফেলে নিজের মহলের দিকে এগোল। রাস্তায় দাঁড়িয়ে থাকা সব সাধারণ মানুষ নিজেদের মহারানীর সম্মানে মাথা নত করল এবং তাদের ওপর খুব সুন্দর ফুলের জোড়ালো বৃষ্টি করা শুরু করে দিল। সায়নী গাড়ির জানালা দিয়ে বাইরে দেখল এবং সে ওই সব গরিব মানুষের চোখে নিজের জন্য এক সত্য সম্মান দেখতে পেল। সে তাদের রক্ষার সিদ্ধান্ত নিল। মহলে ফিরে সায়নী নিজের সিংহাসনে খুব গর্বের সাথে নিজের জায়গা নিল এবং সে রুদ্রকে এক বিশেষ নির্দেশ জারি করতে বলল। সে বলল যে শর্মা পরিবারের ওই সব কোম্পানি আর তাদের সব ভারী সম্পত্তি বিক্রি করে সেই সব টাকা ওই সব গরিব আর অসহায় লোকেদের মধ্যে পুরোপুরি বিলিয়ে দেওয়া হোক। সে চাইছিল যে ওই লোভী পরিবারের নোংরা আর কালো ধনের ব্যবহার কোনো খুব ভালো কাজের জন্য করা হোক, যাতে সমাজে মঙ্গল হতে পারে। রুদ্র আদেশ মেনে নিল। সায়নীর এই এক মহান এবং দয়ালু সিদ্ধান্ত পুরো দেশে এক খুব ইতিবাচক আর ভালো ঢেউ বইয়ে দিয়েছিল এবং প্রত্যেকে তার খুব বেশি প্রশংসা করতে শুরু করে দিয়েছিল। গরিব আর দুর্বল মানুষ তাকে নিজেদের এক খুব মহান আর রক্ষক দেবী হিসাবে মানতে শুরু করেছিল, কারণ সে ওই অত্যাচারী লোকেদের পুরোপুরি ভয়ানক অন্ত করে দিয়েছিল। সায়নী এটি খুব ভালোমতো প্রমাণ করে দিয়েছিল যে এক আসল আর মহান শাসক সেই হয় যে শক্তির ব্যবহার মঙ্গলের জন্য করে। জেলের সেই অন্ধকার আর খুব ভয়ানক পরিবেশে অভিরাজকে অন্য খুনি অপরাধীদের সাথে এক খুব ছোট আর নোংরা কুঠুরিতে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই অপরাধীরা অভিরাজের সেই দামি আর ব্র্যান্ডেড জামাকাপড় ছেড়ে দিল এবং তাকে এক খুব সামান্য আর ভীতু কীটের মতো মাটিতে বাজেভাবে আছড়ে ফেলল। যে অভিরাজ কাল পর্যন্ত নিজের মিথ্যা দৌলতের নেশায় চূর হয়ে গরিবদের খুব মজা ওড়াত, আজ সেই অভিরাজ নিজেই এক লাচার ভিখারি হয়ে গিয়েছিল। এটি তার পাপের সাজা ছিল। কমলা দেবীকেও জেলে জাঁতা পেশার আর ওখানকার সব নোংরা টয়লেট পরিষ্কার করার এক খুব কঠিন আর যন্ত্রণাদায়ক কাজ পুরোপুরি সঁপে দেওয়া হয়েছিল। যখন তিনি এই ভারী কাজ করতে মানা করলেন, তখন মহিলা গার্ড তাকে এক খুব জোরালো চড় মারল, যাতে তার সব মিথ্যা অহংকার এক মুহূর্তেই ভেঙে গেল। রীতিকা, যে সবসময় নিজের দামি পারফিউমের বড়াই করত, সে আজ জেলের সেই খুব ভয়ানক দুর্গন্ধময় হাওয়ায় নিজের প্রতিটি শ্বাসের জন্য ছটফট করছিল। তাদের অহংকার পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল। সায়নী নিজের সেই খুব সুন্দর আর বিশাল রাজকীয় বাগানে একদম একা হাঁটছিল এবং তার মুখে এক খুব সত্য আর গভীর স্বস্তি পুরোপুরি ছেয়েছিল। সে নিজের ওই সব পুরনো আর যন্ত্রণাদায়ক ক্ষতকে নিজের এই মহান আর ঐতিহাসিক জয় দিয়ে পুরোপুরি ভরিয়ে নিয়েছিল এবং সে এখন এক নতুন শুরু করার জন্য তৈরি ছিল। সে আকাশের দিকে তাকিয়ে নিজের মহান দাদাজিকে মনে করল এবং তাকে এই পাকা বিশ্বাস দিল যে সে তার সেই গৌরবময় সাম্রাজ্যকে উঁচুতে নিয়ে যাবে। রুদ্র, যে সবসময় এক ছায়ার মতো মহারানীকে রক্ষা করত, সে তার পেছনে সামান্য দূরত্বে খুব সম্মান আর সতর্কতার সাথে দাঁড়িয়ে নিজের ডিউটি পালন করছিল। তার নিজের এই মহান আর নির্ভীক মহারানীর ওপর খুব বেশি গর্ব অনুভব হচ্ছিল যে বিনা কোনো ভয়ে ওই সব লোভী নেকড়েদের তাদের সঠিক গন্তব্য পর্যন্ত পৌঁছাল।
চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই পবিত্র আর সোনালী চিহ্ন আজ পুরো দেশে ন্যায় আর অসীম শক্তির এক খুব বড় আর মহান প্রতীক হয়ে গিয়েছিল, যাকে সবাই খুব মানত। সেই রাতে চন্দ্রবংশীয় সাম্রাজ্যের ওই বিশাল আর ঐতিহাসিক মহলে হাজার হাজার প্রদীপ জ্বালানো হয়েছিল, এবং সেই পুরো রাত দীপাবলির এক খুব বড় উৎসবের মতো লাগছিল। সায়নী নিজের সেই পুরনো আর জীর্ণ সুটকেসকে আগুনের হাওয়ালে করে দিয়েছিল, যাতে তার সেই যন্ত্রণাদায়ক আর লাচার চাকরানি জীবনের সব তিতস্মৃতি বন্ধ ছিল। এখন তার জীবনে কেবল আলো আর মহানতাই বাকি ছিল, এবং সে এক খুব শক্তিশালী তথা দয়ালু শাসক হয়ে পুরো দুনিয়ার উপর রাজ করতে চলেছিল। এটি ন্যায়ের কাহিনী ছিল। চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই মহান আর ঐতিহাসিক মহলে আজ এক খুব বিশেষ আর সোনালী দিন উদিত হয়েছিল, যা পুরো দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। মহারানী সায়নীর আধিকারিক রাজ্যাভিষেকের ভব্য প্রস্তুতি পুরো জোরে সোরে চলছিল, এবং পুরো শহর খুশিতে নেচে উঠছিল। হাজার হাজার মানুষ নিজেদের হাতে ফুল নিয়ে সেই বিশাল মহলের বাইরে নিজেদের মহারানীর এক ঝলক পাওয়ার জন্য খুব ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। আজ কেবল সত্য আর ন্যায়ের সবচেয়ে বড় জয় হয়েছিল। মহলের প্রধান দরবার একদম কোনো স্বর্গের মতো জ্বলজ্বল করছিল, যেখানে দেশ বিদেশের সবচেয়ে বড় আর সম্মানিত নেতারা উপস্থিত ছিলেন। সোনা আর দামি হিরে দিয়ে খচিত সেই বিশাল সিংহাসনকে আজ খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, যা নিজের মহারানীকে ডাকছিল। রুদ্র নিজের পুরো সামরিক পোশাকে নিজের সেনার সাথে খুব গর্ব আর সম্মানের সাথে সেই দরবারের প্রবেশদ্বারে দাঁড়িয়ে পুরো সুরক্ষা ব্যবস্থাকে খুব কড়াকড়ির সাথে সামলাচ্ছিল এবং সবাইকে দেখছিল। নাগার আর তুরির খুব তেজ আর চমৎকার গুঞ্জনের সাথে দরবারের সেই বিশাল দরজাগুলো পুরোপুরি খুলে গেল, এবং সবাই শান্ত হয়ে গেল। সায়নী এক খুব দামি আর ঐতিহ্যবাহী রাজকীয় পোশাক পরেছিল, এবং সে কোনো সাক্ষাৎ দেবীর মতো খুব সুন্দর আর শক্তিশালী লাগছিল। তার কপালে সেই পবিত্র সোনালী চিহ্ন আজ আরও বেশি জ্বলজ্বল করছিল, যা তার অসীম অধিকার আর মহান চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই অটুট শক্তির সবচেয়ে বড় প্রমাণ ছিল, যা সবাই মানত। সকল অতিথি আর রাজদরবারীরা নিজ নিজ স্থান থেকে উঠে খুব গভীর সম্মানের সাথে নিজের মাথা নত করে মহারানী সায়নীকে মন থেকে স্বাগত জানাল। সায়নী খুব ধীর আর রাজকীয় চালে হেঁটে সেই বিশাল দরবারের মাঝখান দিয়ে হয়ে নিজের সেই মহান সিংহাসনের দিকে নিজের মজবুত কদম বাড়াল। প্রতিটি কদমের সাথে তার আত্মবিশ্বাস আর তার সেই অসীম শক্তি পুরো দুনিয়ার সামনে খুব স্পষ্ট রূপে ঝলকাচ্ছিল, যাকে কোনো মানুষ কখনো চ্যালেঞ্জ জানাতে পারত না। প্রধান রাজপুরোহিত খুব পবিত্র আর প্রাচীন মন্ত্র উচ্চারণ করে চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই সবচেয়ে দামি আর ভারী তাজ সায়নীর মাথায় রেখে দিল। তাজ পড়তেই পুরো দরবারে মহারানী সায়নীর জয়ধ্বনিতে খুব জোরালো আর আকাশ ফাটানো স্লোগান গুঞ্জরিত হতে লাগল, যা সবাইকে পুরোপুরি মন্ত্রমুগ্ধ করে দিল। সায়নী নিজের সিংহাসনে বসে নিজের সেই তেজ আর তীক্ষ্ণ নজরে পুরো দরবারকে দেখল, এবং তার মুখে এক খুব শান্ত আর ন্যায়পরায়ণ শাসকের গম্ভীর চমক পুরোপুরি ছিল। রাজ্যাভিষেকের তখনই পরে সায়নী নিজের প্রথম আর সবচেয়ে কড়া রাজকীয় ফারমান জারি করে দরবারে উপস্থিত সেই সব ভ্রষ্ট মন্ত্রীদের তখনই সামনে ডাকল। সে নিজের গুপ্তচরদের থেকে এই পাকা খবর পেয়ে গিয়েছিল যে তার বনবাসের সময় এই লোভী মন্ত্রীরা খাজনা থেকে অনেক ধন আর টাকা চুরি করেছিল। ওই মন্ত্রীরা ভয়ে কাঁপতে কাঁপতে মহারানীর সামনে নিজেদের হাঁটুর ওপর পড়ে গেল এবং নিজেদের প্রাণ ভিক্ষা করার খুব জোরালো আরতি জানাতে লাগল। কিন্তু মহারানীর মন তাদের জন্য খুব কঠোর ছিল। সায়নী নিজের গলার স্বর খুব শক্ত আর কড়া করে বলল যে যারা নিজেদেরই জনতার রক্ত চষে তাদের জন্য চন্দ্রবংশীয় সাম্রাজ্যে কোনো জায়গা নেই। সে আদেশ দিল যে এই সব গাদ্দারদের সব সম্পত্তি তখনই বাজেয়াপ্ত করে নেওয়া হোক, আর এদের চিরকালের জন্য দেশের সবচেয়ে ভয়ানক জেলে ভরে দেওয়া হোক। রুদ্র নিজের খুনি সৈনিকদের ইশারা করল, আর তারা ওই সব ভ্রষ্ট মন্ত্রীদের খুব নির্দয়ভাবে হিড়হিড় করে টেনে দরবার থেকে বাইরে নিয়ে গেল, যা ছিল তাদের জন্য সঠিক ন্যায়। এই খুব কড়া আর খফনাক সিদ্ধান্ত পুরো দরবারে এক খুব ডরাবনী আর গভীর নিস্তব্ধতা পুরোপুরি ছড়িয়ে দিয়েছিল, এবং সবাই খুব বাজেভাবে ভয় পেয়ে গেল। এখন প্রত্যেকে এই কথা খুব ভালোমতো বুঝে গিয়েছিল যে মহারানী সায়নীর রাজত্বে কোনো প্রকারের দুর্নীতি বা বেইমানিকে একদমই বরদাস্ত করা হবে না। সে এক খুব ন্যায়প্রিয় কিন্তু শক্ত শাসক ছিল, যে ভুল কাজ করা ব্যক্তিদের তাদের পাপের খুব ভয়ানক আর ডরাবনী সাজা দিতে কখনো পিছু হটত না। এরপরে সায়নী নিজের প্রধান আর্থিক উপদেষ্টাকে আদেশ দিল যে সে যেন শর্মা পরিবারের ওই সব ক্রোক করা সম্পত্তির পুরো হিসাব দরবারে সঠিকভাবে পেশ করে। ওই লোভী পরিবারের সেই সব কালো টাকা আর তাদের ওই সব বড় ব্যবসা এখন আইনিভাবে পুরোপুরি চন্দ্রবংশীয় রাজঘরানার রাজকীয় খাজনায় চিরকালের জন্য জমা হয়ে গিয়েছিল।
সায়নী এই ঘোষণা করল যে এই সব টাকার ব্যবহার কেবল গরিব বাচ্চাদের ভালো শিক্ষা আর অসহায় মহিলাদের জন্য নিখরচায় হাসপাতাল বানানোর কাজেই করা হবে। মহারানীর এই মহান আর দয়ালু সিদ্ধান্ত শুনে দরবারে উপস্থিত সকল মানুষ খুব জোরে তালি বাজাল আর তার এই খুব ভালো চিন্তার প্রাণ ভরে প্রশংসা করল। সায়নী এটি পুরোপুরি প্রমাণ করে দিয়েছিল যে এক আসল শাসক সে হয় না যে কেবল নিজের শক্তির অহংকার করে, বরং সে হয় যে গরিবদের পাকা সাহারা হয়। সে নিজের সেই যন্ত্রণাদায়ক আর কঠিন অতীত থেকে অনেক কিছু শিখেছিল এবং সে চাইত না যে কোনো আর নির্দোষ মেয়ে কখনো কোনো লোভীর শিকার হোক। জেলের সেই ছোট আর খুব নোংরা কালকুঠরিতে অভিরাজ খবরের কাগজে নিজের প্রাক্তন স্ত্রী মহারানী সায়নীর এই মহান রাজ্যাভিষেকের চমৎকার খবর খুব মন দিয়ে পড়ল। তার চোখ থেকে খুব গরম আর তিতো চোখের জল বইতে লাগল এবং নিজের সেই নোংরা আর নিচু লোভের ওপর তার খুব বেশি অনুতাপ হচ্ছিল, যা সব কিছু চিরকালের জন্য বরবাদ করে দিল। সে এক খুব দামি আর সত্য হীরেকে প্রত্যাখ্যান করে কাঁচের টুকরোর পেছনে ছোটার যে ভয়ানক ভুল করেছিল তার সাজা সে ভোগ করছিল। কমলাদেবীর অবস্থা জেলে আরও বেশি খারাপ আর খুব দয়নীয় হয়ে গিয়েছিল এবং তিনি নিজের মানসিক ভারসাম্য পুরোপুরিভাবে চিরকালের জন্য হারিয়ে ফেলেছিলেন। তিনি সারাক্ষণ কেবল প্রাসাদ আর নিজের সেই চুরি হওয়া দামি নেকলেসের ব্যাপারে খুব পাগলের মতো বিড়বিড় করতে থাকতেন, যা শুনে অন্য কয়েদি মহিলারা তাকে খুব মারত। তার সেই সব মিথ্যা অহংকার আর তার সেই নোংরা আকড় এখন পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছিল এবং তিনি এক খুব লাচার আর বেবাস ভিখারিনীর মতো জীবন কাটাচ্ছিলেন। রীতিকা, যে কখনো খুব দামি আর ব্র্যান্ডেড জামাকাপড় পরে গরিব লোকেদের খুব নোংরা মজা ওড়াত, আজ সে জেলের নোংরা কাপড় আর মেঝে ধুতে পুরোপুরি মজবুর ছিল। তার হাত পুরোপুরি ছিলে গিয়েছিল আর তার মুখের সেই সব কৃত্রিম চমক চিরকালের জন্য সেই ভয়ানক জেলের অন্ধকারে কোথাও খুব দূরে হারিয়ে গিয়েছিল। তার প্রতিদিন সায়নীর সেই ডরাবনী আর খৌফনাক শব্দগুলো মনে পড়ত, যা সে প্রাসাদের সেই বিশাল হলে বলেছিল, এবং এখন সে মৃত্যুর জন্য ব্যাকুলভাবে অপেক্ষা করছিল। প্রিয়াঙ্কার পরিবারও সমাজে নিজেদের সেই সব ইজ্জত আর দাপট পুরোপুরি হারিয়ে ফেলেছিল এবং তাদের সব ব্যবসায়িক সম্পর্ক খুব বাজেভাবে চিরকালের জন্য ভেঙে গিয়েছিল। প্রিয়াঙ্কাকে এখন শহরের কোনো বড় আর চমৎকার পার্টিতে ডাকা হতো না, কারণ সব মানুষ তাকে খুব ঘৃণা করত আর তাকে এক অহংকারী তথা নিচু মেয়ে মানত। সে নিজের হাতেই নিজের সেই আলিশান জিন্দেগিতে আগুন লাগিয়ে দিয়েছিল এবং এখন সে কেবল নিজের ঘরের চার দেয়ালে বন্দী হয়ে নিজের ভুলের ওপর চোখের জল ফেলত। ওদিকে চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সে বিশাল সাম্রাজ্য নিজের এই নতুন আর মহান সাম্রাজ্যের রাজত্বে খুব দ্রুত উন্নতির নতুন আর চমৎকার আকাশকে খুব মজবুতভাবে ছুঁয়ে ফেলছিল। সায়নী অনেকগুলো নতুন আর খুব শক্ত আইন চালু করেছিল, যা মহিলাদের সমাজে সুরক্ষা আর খুব ভালো সম্মান পাইয়ে দিতে পুরোপুরি সাহায্য করত। তার পুরো রাজ্যে কোনো ধনী বা প্রভাবশালী মানুষ কোনো গরিবকে দমানোর বা তাকে বিরক্ত করার সাহস একদমই করতে পারত না, কারণ তাদের মহারানীর ক্রোধের ভয় লাগত। রুদ্র যে সবসময় মহারানীর এক খুব বিশ্বস্ত আর শক্তিশালী রক্ষক হয়ে তার সাথে দাঁড়িয়ে থাকত, সে সেনাকে আরও বেশি আধুনিক আর খুব মজবুত বানিয়ে দিয়েছিল। চন্দ্রবংশীয় রাজঘরানার সেই খুনি আর বড় সেনার নামে দেশের বড় বড় শত্রু আর সব অপরাধী ক্ষোভের চোটে পুরোপুরি কাঁপতে লাগত আর দূরে থাকত। সায়নী আর রুদ্রের সেই চমৎকার আর খুব অব্যর্থ রণনীতি সবসময় চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই মহান সাম্রাজ্যকে প্রতিটি আগত ভয়ানক বিপদ থেকে পুরোপুরি বাঁচিয়ে রাখত আর শান্তি আনত। এক সন্ধ্যায় সায়নী নিজের মহলের সেই খুব সুন্দর আর সবুজ বাগানে হাঁটছিল, যেখানে খুব ফুটে থাকা আর সুগন্ধি ফুল নিজেদের সুবাস চারদিকে ছড়িয়ে দিচ্ছিল। আকাশে ডুবতে থাকা সেই সোনালি সূর্যের তেজ কিরণ মহারানীর সেই শান্ত আর সুন্দর মুখে পড়ছিল এবং তাকে এক খুব সত্য তথা গভীর স্বস্তি দিচ্ছিল। সে নিজের অতীতের সেই ভয়ঙ্কর আর খৌফনাক তুফানকে খুব বাহাদুরির সাথে পার করে নিয়েছিল এবং এখন তার পুরো জীবনে কেবল এক চমৎকার আর সুরক্ষিত স্থিতি ছিল। তখনই সায়নীর কাছে রুদ্র এক খুব জরুরি আর গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে এলো, যা দেশের সবচেয়ে বড় আর চমৎকার উন্নয়ন প্রজেক্টের সাথে খুব গভীরতার সাথে যুক্ত ছিল। সায়নী ওই ফাইলটি খুব মনোযোগ আর গভীরতার সাথে পড়ল এবং তার ওপর নিজের রাজকীয় স্বাক্ষর করে সেই মহান কাজ তখনই শুরু করার এক কড়া আদেশ দিয়ে দিল। সে এখন কেবল এক বদলার ভাবনায় জ্বলতে থাকা সাধারণ মহিলা একদমই ছিল না, বরং সে এক খুব দূরদর্শী আর নিজের জনতাকে ভালোবাসা মহান রানী হয়ে গিয়েছিল। রুদ্র ফাইলটি নেওয়ার সময় মহারানীর দিকে খুব গভীর সম্মানের সাথে দেখল আর বলল যে পুরো দেশের জনতা কেবল নিজেদের মহারানীর খুব বেশি ইজ্জত আর পূজা করে।
সে বলল যে মহারানী সাহিবা নিজে সেই ভয়ানক বনবাসে যা কিছু চুপচাপ সহ্য করেছিলেন তা তাকে পাথর নয়, বরং এক খুব মজবুত আর চমৎকার হিরে বানিয়ে দিয়েছে। সায়নী রুদ্রের এই খুব ভালো আর সত্য কথায় হেসে নিজের মাথা নাড়ল, আর সেই নীল আকাশের দিকে দেখল, যা তাকে নিজের মতো স্বাধীন আর বিশাল মনে হচ্ছিল। সেই রাত খুব বেশি শান্ত আর স্বস্তি দেওয়ার মতো ছিল, এবং পুরো দিল্লি শহর নিজেদের মহারানীর সেই ভালো সুরক্ষার ছায়ায় বিনা কোনো ভয়ে খুব আরাম করে ঘুমোচ্ছিল। সায়নী নিজের মহলের সেই সবচেয়ে উঁচু আর চমৎকার বারান্দায় দাঁড়িয়ে সেই পুরো জলজল করা আর সুন্দর শহরকে নিজের সেই শান্ত আর তীক্ষ্ণ নজরে নিহার করছিল। তার কপালে সেই সোনালি চিহ্ন সেই চাঁদের আলোয় ভরা রাতেও নিজের এক আলাদা আর খুব রহস্যময় চমক ছড়িয়ে দিচ্ছিল, যা সেই মহান আর ঐতিহাসিক রাজঘরানার অমর কাহিনী বয়ান করত। সে নিজের মনে নিজের মহান দাদাজিকে খুব সত্য মন থেকে ধন্যবাদ দিল, যিনি তাকে সেই কঠিন আর যন্ত্রণাদায়ক জীবন বাঁচার জন্য মজবুর করে অনেক কিছু জরুরি সবক শিখিয়েছিলেন। যদি সে ওই গরিবী আর ওই ভয়ানক অপমান না সহ্য করত, তবে সে কখনো এক সাধারণ মানুষের আসল আর গভীর কষ্টকে এত ভালোমতো কখনো বুঝতেই পারত না। সেই তিতো আর ডরাবনী অভিজ্ঞতাই তাকে আজ এক এত ন্যায়প্রিয় আর খুব বেশি দয়ালু সম্রাজ্ঞী বানিয়ে দিয়েছিল, যাকে দুনিয়ার ইতিহাসে সব সময় এক মহান রানী মানা হবে। পরের দিন দরবারে এক খুব গরিব আর বৃদ্ধা মহিলা কাঁদতে কাঁদতে মহারানী সায়নীর কাছে ন্যায় চাওয়ার জন্য এলো, কারণ এক ধনী জমিদার তার জমি ধোঁকা দিয়ে ছিনিয়ে নিয়েছিল। সায়নী তখনই নিজের সিংহাসন থেকে উঠে সেই বেচারি আর লাচার বৃদ্ধা মহিলাকে খুব ভালোবাসায় নিজের বুকে টেনে নিল, এবং তার চোখের জল মোছাতে মোছাতে তাকে ন্যায়ের পাকা ভরসা দিল। মহারানী রুদ্রকে কড়া আদেশ দিল যে ওই লোভী আর নিচু জমিদারকে তখনই দরবারে হিড়হিড় করে টেনে আনা হোক, আর তাকে তার সেই নোংরা হরকতের সবচেয়ে ভারী সাজা দেওয়া হোক। এই চমৎকার ঘটনা পুরো দেশের খবরের কাগজের সবচেয়ে বড় আর বিশেষ খবর হয়ে গিয়েছিল, যে কিভাবে মহান মহারানী সায়নী এক সাধারণ আর গরিব মানুষের জন্য নিজের সোনার সিংহাসন থেকে নিচে নেমে এলেন। তার এই খুব দয়ালু আর ভালো ব্যবহার দেখে সেই সব ভ্রষ্ট আর ধনী লোকেদের আত্মা পুরোপুরি কেঁপে গিয়েছিল, যারা গরিবদের সবসময় নিজেদের গোলাম আর সামান্য কীট মনে করত। এখন চন্দ্রবংশীয় সাম্রাজ্যে কেবল আর কেবল ন্যায়েরই রাজত্ব ছিল, যেখানে কোনো অপরাধী বা লোভী মানুষ নিজের দৌলতের মিথ্যা অহংকারে দেশের আইনকে একদমই কিনতে পারত না। শর্মা পরিবারের সেই নোংরা নাম নিশানা এখন শহর থেকে পুরোপুরি মিটে গিয়েছিল, এবং কোনো মানুষ এখন তাদের ওই নোংরা আর কালো ইতিহাসকে কখনো মনে করতে চাইত না। তাদের সেই খুব বড় আর আলিশান হবেলি এখন এক খুব চমৎকার আর বড় সরকারি অনাথ আশ্রমে পুরোপুরি বদলে দেওয়া হয়েছিল, যেখানে শয়ে শয়ে গরিব বাচ্চা বিনা কোনো ভয়ে আরামে থাকত। যে ঘরে কখনো কেবল গালি আর বেইজ্জতি গুঞ্জরিত হতো, আজ সেখানে ছোট আর খুব মাসুম বাচ্চাদের খুশিতে ভরা হাসি পুরো পরিবেশকে খুব পবিত্র আর সুন্দর বানিয়ে দিচ্ছিল। অভিরাজ জেলের জানালা দিয়ে বাইরে উড়ন্ত পাখিদের দেখে নিজের মহান স্ত্রী সায়নীকে রোজ খুব লাচারির সাথে মনে করত, আর নিজের সেই নোংরা ভুলের ওপর চোখের জল ফেলত। সেই কথা বুঝে গিয়েছিল যে মানুষের আসল মর্যাদা পয়সা দিয়ে নয়, বরং ভালো চরিত্র দিয়ে ঠিক হয়, যা সে নিজের মিথ্যা অহংকারে এসে চিরকালের জন্য হারিয়ে ফেলেছিল। সে এক মহান দেবীকে পায়ের জুতো ভাবার যে ভয়ানক ভুল করেছিল, তা এখন তার জিন্দেগির জন্য এক নাছোড়বান্ধা ক্ষত হয়ে গিয়েছিল, এবং সে প্রতিদিন মরত। সায়নী নিজের রাজ্যে এক খুব বড় আর ভব্য উৎসব পালনের চমৎকার ঘোষণা করল, যেখানে সব গরিব আর ধনী একসাথে মিলে খুব আনন্দে খুশি পালন করতে পারত। এই চমৎকার উৎসবে কোনো ভেদাভেদ একদমই ছিল না, এবং প্রতিটি মানুষ কেবল চন্দ্রবংশীয় সাম্রাজ্যের সেই মহান আর পবিত্র মাটির এক খুব সম্মানিত আর প্রিয় নাগরিক ছিল, যাকে ইজ্জাত দেওয়া হতো। মহারানী নিজে নিজের মহল থেকে বাইরে এসে সেই সব সাধারণ মানুষের মাঝে গিয়ে তাদের সাথে খুব ভালোবাসা মাখা হাসিতে সেই বড় উৎসবের চমৎকার খুশি সবার সাথে ভাগ করে নিচ্ছিল। রুদ্র আর বাকি সব রাজকীয় সৈনিক বিনা অস্ত্রে সাধারণ মানুষের মাঝে দাঁড়িয়ে সেই ছোট বাচ্চাদের সাথে খেলছিল, যারা কখনো পুলিশ আর উর্দিকে খুব বেশি ভয় পেত। এটি এক নতুন আর খুব সুন্দর যুগের আসল শুরু ছিল, যেখানে ঘৃণা আর মিথ্যা অহংকারের জায়গায় কেবল সত্য ভালোবাসা আর ভালো মনুষ্যত্ব পুরোপুরিভাবে নিজের কবজায় নিয়ে নিয়েছিল। সায়নী সেই পুরনো আর পচাগলা ব্যবস্থাকে শিকড় থেকে উপড়ে এক খুব মহান আর দয়ালু সমাজের মজবুত ভিতকে সফলতাপূর্বক রেখেছিল, যার স্বপ্ন সবাই রোজ দেখত।
রাতের সময় যখন আকাশে খুব সুন্দর আতশবাজি হচ্ছিল তখন পুরো শহর রং বেরঙের আলোয় একদম এক নতুন কোণের মতো স্নান করেছিল আর জলজল করছিল। সায়নী নিজের সেই বিশাল মহলের সিঁড়িতে বসেছিল আর ওই বাচ্চাদের মাসুম আর সত্য হাসি শুনে নিজের সব পুরনো আর ভয়ানক কষ্ট চিরকালের জন্য পুরোপুরি ভুলে গিয়েছিল। সে নিজের আঙুলে পড়া সেই প্রাচীন আর রাজকীয় লকেটটিকে খুব ভালোবাসা দিয়ে চুমু খেল, যা তাকে নিজের আসল আর মহান স্বরূপ চেনার অসীম শক্তি দিয়েছিল। চন্দ্রবংশীয় রাজঘরানার সেই চমৎকার আর ঐতিহাসিক পতাকা হাওয়ায় খুব শান আর গর্বের সাথে লাফঝাপ করছিল, যা পুরো দুনিয়াকে ন্যায় আর শক্তির কড়া বার্তা খুব মজবুতভাবে দিচ্ছিল। সায়নীর কাহিনী কেবল এক সাধারণ মেয়ের মহারানী হওয়ার কাহিনী একদমই ছিল না, বরং এটি মন্দের উপর ভালোর আর মিথ্যা অহংকারের উপর সত্য স্বাভিমানে এক খুব মহান জয় ছিল। সে দুনিয়াকে এটি জানিয়ে দিয়েছিল যে যদি নারী জেদ ধরে তবে সে যে কোনো বড় আর অত্যাচারী সাম্রাজ্যকে এক মুহূর্তেই পুরোপুরি ছাই করে দিতে পারে। অন্তিমে সায়নী উঠে দাঁড়ালো আর সে সেই ঠান্ডা আর খুব তাজা হাওয়ায় নিজের চোখ বন্ধ করে এক খুব গভীর আর স্বস্তি ভরা শ্বাস নিজের ভেতর খুব আরাম করে নিল। তার কপাল সেই সোনালি রাজকীয় চিহ্নের সাথে রাতের সেই অন্ধকারেও খুব তেজ আর অদ্ভুতভাবে পুরোপুরি জলজল করছিল, যা তার আসল পরিচয়কে দেখাচ্ছিল। সে এখন কোনো সোনার খাঁচায় বন্দি থাকা কোনো ভীতু আর লাচার চাকরানি একদমই ছিল না, বরং সে চন্দ্রবংশীয় সাম্রাজ্যের মহান আর সর্বশক্তিমান সাম্রাজ্যী ছিল, যে নির্ভীকভাবে এগিয়ে যাচ্ছিল। এখন সে মহান সাম্রাজ্য এক খুব সুন্দর আর ন্যায়পূর্ণ দুনিয়ার নির্মাণ করছিল, যেখানে কোনো নির্দোষকে মিথ্যা অহংকারের শিকার হতে হবে না আর সবাই সবসময় সমান হবে। শর্মা পরিবারের সেই ভয়ানক বরবাদী সমাজের সেই সব লোভী আর নিচু লোকেদের জন্য এক খুব কড়া সবক হয়ে গিয়েছিল, যারা দুর্বলদের নিজেদের পায়ে নির্দয়ভাবে পিষত। সায়নী নিজের সেই যন্ত্রণাদায়ক বনবাস আর সেই কালো টিপের পেছনে লুকিয়ে থাকা মহান রহস্যকে নিজের সবচেয়ে বড় শক্তি বানিয়ে পুরো ব্রহ্মাণ্ডে নিজের জয়ের নিশান উড়িয়ে দিয়েছিল। কাহিনী এখন সেই মুকামে পৌঁছে গিয়েছিল যেখানে প্রতিটি অন্ধকার আর খফনাক রাতের পরে এক খুব উজ্জ্বল আর চমৎকার সকাল পুরোপুরিভাবে ফুটে উঠেছিল, যা সবাইকে আলো দিচ্ছিল। মহান চন্দ্রবংশীয় রাজঘরানার এই একমাত্র উত্তরাধিকারী নিজের শত্রুদের ছাই করে নিজের সেই চমৎকার আর সোনার সিংহাসনকে খুব গর্বের সাথে চিরকালের জন্য ফিরে পেয়েছিল। এটি সেই শক্তিশালী আর নির্ভীক নারীর সবচেয়ে মহান অমর কাহিনী ছিল, যে চুপচাপ সব অপমান সহ্য করেছিল আর একদিনেই দুনিয়ার পুরো ইতিহাস বদলে রেখে দিয়েছিল।